এই ব্যস্ত দুনিয়ায় একটা ছোট্ট শহর ছিল বলতে গেলে। ব্যস্ততার দিক দিয়ে সেটাও কম ছিল না। সব সময় সুদ সাত করতেই আছে। দিনে দিনে দুর্ঘটনার হার বেড়েই যাচ্ছে, যার অন্যতম কারণ হচ্ছে অসাবধানতায় গাড়ি চালানো। একটা কথা না বললেই নয়, আজকের দিনে ছেলের বাবারা ছেলেদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। পর্যাপ্ত পরিমাণে বয়স না হতেই হাতে তুলে দেয় সেই দামি মোটর সাইকেল। আচ্ছা যাক, ওসব কথা এখন থাক। আমরা সোজাসাপটা গল্পের দিকে যাই। তো সেই ছোট্ট এক ব্যস্ত শহরে যে যার কাজ নিয়ে ব্যস্ত। কেউ রোজগারের উদ্দেশ্যে ব্যস্ত, কেউ আড্ডা দেওয়ার উদ্দেশ্যে ব্যস্ত, আর কেউ প্রেম করতে। এরই মধ্যে একজন ব্যস্ত ছিল পুরানো একটা ভ্যান গাড়ি, যাতে সুন্দর করে সাজানো আছে ফুচকার সব জিনিসপত্র। ফুচকার নাম শুনতেই প্রায় সবারই জিভে জল চলে আসে। আর সেটা যদি মেয়ে হয় তাহলে তো কথাই নাই। এর মধ্যেও তার কোনো ব্যতিক্রম হলো না। ফুচকার ভ্যান গাড়ি দেখে রাস্তার এক মেয়ের নজর পড়ে গেল, আর ধীরে ধীরে এদিকে আসতে লাগলো। আর হ্যাঁ, সেই ফুচকাওয়ালা ছেলেটার কেউ না, আমি নিজেই। আমার নাম নিলয়। আপাতত এইটুকুই যথেষ্ট। সকালে ঘুম থেকে উঠেই বিজনেস নিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তায় এত জ্যাম যে ঠিকমতো এগোতেও পারছি না। এক ধাপ সামনে গেলে দুই ধাপ পিছনে আসতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সবারই মাথা গরম হয়ে যায়। আমার তো একদম 100-এ 100। একটু পর সামনে ফাঁকা হলো। আমার সামনে করা গাড়িটা চলে গেল। সামনে ফাঁকা পেয়ে আমি কেবল টান দিব, তখনই হুট করে কে যেন আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। মেজাজটা একদম সেই লেভেলের হিট হলো। অনেকক্ষণ পর একটু ফাঁকা পেয়েছি। আবার তার মধ্যে এই দ্বিতীয় ঝামেলা কোত্থেকে সামনে এসে হাজির হলো। চোখ তুলে তাকাতেই দেখি একটা মেয়ে, হাতে কলেজের বই খাতা, কলমটা আঙুলের ফাঁকে। অটোমেটিক আমার মন শান্ত হলো। আমি কিছু বলতে যাওয়ার আগেই মেয়েটা আমায় বলল, ও ফুচকা, আমায় কয়টা দেন তো ফুচকা। এই যে ম্যাডাম, এখানে ফুচকা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? হ্যাঁ, আপনি কি চোখে কম দেখেন? এই মাঝ রাস্তায় কি কেউ ফুচকা দেয়? ও সরি, ফুচকা আমার এত প্রিয় যে দেখলেই পাগল হয়ে যায়। তাই তো মরবেন। কিছু বললেন? আসলে মেম সাহেব, ডাক্তারেরা বলেন যে জিনিস বেশি খেতে মনে চাই সেটাই নাকি শরীরের পক্ষে খারাপ, তাই বলছি। বাহ, আপনি ডাক্তার নাকি? আরে না, কী যে বলেন না ম্যাডাম। যেভাবে বড় বড় নেকচার দিচ্ছেন তো, তাই বললাম আর কি। ছোট ছোট ছুটছাট কথা বলতে বলতে রাস্তার পাশে চলে আসলাম, আর এক জায়গায় ভ্যান দাঁড় করিয়ে ফুচকা সাজাতে লাগলাম। এক প্লেট ফুচকা তৈরি করে মেয়েটার হাতে দিলাম। মেয়েটা হাতে নিয়েই খেতে শুরু করে দিল। আমি তাকিয়ে থেকে মনে মনে ভাবছিলাম, এই জিনিসটা মেয়েদের এত পছন্দ কেন বুঝি না। ধুর বাপু, এসব জেনে আমার কি? ওরা বেশি বেশি খেলেই তো আমার লাভ। আমার দেরি হয়ে যাচ্ছে। আরে আপনি চলে যাচ্ছেন নাকি? না, এখানে সংসার করব। আরে আজব তো, আপনি এমন করে কথা বলছেন কেন? তো কেমনে বলবো? হ্যাঁ, মানে? রাস্তার মাঝখানে এসে আমার পথ আটকালেন, তারপর রাস্তার পাশে আনলেন। এবার কি বাসায় নেওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? এক্সকিউজ মি, আপনি একটু বেশি বলছেন কিন্তু। কই বেশি বললাম? আপনার দেখে মনে হচ্ছে আপনি ফুচকাওয়ালা নন, জমিদার একটা। যত সব। না না, মানে আমি গেলাম। আপনার সাথে কথা বলতে গেলে আমার কলেজের টাইম চলে গেছে। ধুরু। এ কথা বলে মেয়েটা তাড়াহুড়ো করে সামনের দিকে এগোতে লাগলো। আমিও আর দাঁড়িয়ে না থেকে আমার উড়োজাহাজ নিয়ে সামনে এগোতে লাগলাম। মনে মনে ভাবলাম, মেয়েটা দেখতে বেশ সুন্দরী, তবে একটু ঝগড়াটে, কিন্তু খুব ভালো। নিজে নিজেই শরম পেলাম, আর মুচকি হেসে আবার কাজে মন দিলাম। ভ্যান গাড়ি পায়ে চালিয়ে যাচ্ছি। কোথায় যাব ঠিক বুঝতে পারছি না। যেতে যেতে দেখলাম সামনে একটা বিশাল কলেজ। আমি আর সামনে না এগিয়ে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবাবপত্রগুলো সাজাতে লাগলাম। তখনই বেল বেজে উঠল। বুঝলাম যে ক্লাস শুরু হলো। আমি আমার কাজ করেই গেলাম। কিছুক্ষণ পর একটা ক্লাস শেষ হলো। আমি রেডি হয়ে থাকলাম। সামনে তাকাতেই দেখি কয়েকটা মেয়ে আমার দিকে আসছে। এসে আমায় বলল ফুচকা দিতে। আমি ফুচকা সাজাতে লাগলাম। তখন মেয়েদের মধ্যেই কথোপকথন চলছিল। তার মধ্যে একজনের নাম ছিল মিম। তাদের কথা বলার মধ্যেই জানতে পারি। তখন আমি মিমকে জিজ্ঞেস করলাম, আফামনি, এই কলেজের নাম কি গো? এই কলেজের নাম হলো। খুব নামকরা কলেজ, তাই না? জি।
তখন তার বান্ধবীরা বলল ক্লাসের নাকি সময় হয়ে গেছে। তখন মিম বলল, ভাইয়া থাকেন, ক্লাসের সময় হয়ে গেছে। আর ওখানে নীলা একাই বসে আছে। আইসা। আপনি তো এখানেই আছেন তাই না? জি হ্যাঁ। আমার এক বান্ধবী আছে, ফুচকার জন্য একদম পাগল। এবার ওকে সাথে করে আনবনি। জি, এসব কথা বলে মিম চলে গেল। তখন কলেজের আরও ছাত্রছাত্রী এসে জমা হলো। আমি সবাইকে ফুসকা দিতে লাগলাম। এরকম করে কিছুক্ষণ কাটানোর পর আমি একটু আরাম নেবার জন্য বসতে যাচ্ছিলাম। ঠিক এমন সময় আমার দুটি চোখ সামনে চলে গেল। চোখ সামনে যেতেই তো আমি থমকে গেলাম। বসার কথা ভুলে আমি দাঁড়িয়ে গেলাম। আরে, আমি এটা কি দেখতেছি? এইটা তো সেই মেয়ে যাকে রাস্তায় ফুসকা দিচ্ছিলাম। কিন্তু সে এখানে কেন? তাহলে কি এটাই কি তার কলেজ? আমায় দেখলে তো আচ্ছা মতো শুরু করবে। আমি আর ওসব কিছু না ভেবে নিজের কাজে মন দিলাম আর টেরা চোখে একটু একটু করে তার দিকে তাকাচ্ছিলাম। সত্যি বলতে আমি মনে মনে চাচ্ছিলাম মেয়েটা যেন এখানে আসে। হি হি হি। আর আমার মনের কথাটা সত্যি হলো। ওর পাশে তাকিয়ে দেখি মিম। তার মানে মিম আর নীলা এখানে আসবে। হুম, আমার তো মন চাচ্ছে লুঙ্গি ড্যান্স দিব। না থাক, আজ না। নিজেকে সামলিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকলাম আর নিচের দিকে তাকিয়ে রইলাম। তখন মিম বলল, এই যে ভাইয়া। আমি মুখ তুলতেই তো মেয়েটা অবাক হলো আর আমার দিকে রাগি লুকে তাকিয়ে রইল। আরে আপনি? কি রে, তুই কি ওকে চিনিস? চিনি না, চিনি না। আমি তো অবাক, এত বড় মিথ্যা কথা কেমনে বলে? আমি তো তাকে চিনি আর সেও আমায় চিনে। ও, এর নাম নিলয়। ও হ্যালো, আমার নাম। নীলা? আপনি জানলেন কেমনে? আমি বলছি। ও, আমাদের এক প্লেট দেন তো। আমি এক প্লেট ফুচকা সাজাতে লাগলাম আর একটু একটু করে নীলার দিকে তাকাচ্ছি। কখনো কখনো তার সাথে চোখে চোখ পড়ে যাচ্ছিল, কিন্তু আমি তাকে বুঝতে দিচ্ছিলাম না। তারপর প্লেট সাজিয়ে তাদের সামনে এগিয়ে দিলাম। একে একে খেতে লাগলো। আমায়ও খেতে বলল, কিন্তু আমি খাই না বলে দিলাম। তখন আর কেউ কিছু বলল না তাদের মনে। তারা খেতে লাগলো আর আমি নীলার দিকে তাকিয়ে রইলাম। এইভাবে সারাদিনটা নীলার কলেজে কাটিয়ে দিলাম। বিকাল হলেই খোঁজ নিয়ে আমার বিজনেস নিয়ে রওনা হয়ে যাই। বিকালে যেও নীলার সাথে দেখা হয়ে যায়, তখন কিছু তাকাতাকি করতেই সময় শেষ হয়ে যায়, যার ফলে আমি চলে আসি। পরের দিন আবার সেই একই কলেজ, মানে নীলার কলেজের দিকে রওনা হলাম। কলেজে যেই আমার কাজ শুরু হলো। আগে ঠিকমতো নীলাকে খুঁজে নিলাম, তারপর শুরু করলাম। মিম নীলাকে সাথে করে নিয়ে আরও কিছু তাদের বান্ধবীদের নিয়ে আমার কাছে ফুচকা খেতে আসতো আর আমি নীলাকে দেখতাম। মেয়েটাকে একদিনেই আমার পছন্দ হয়ে গেছে। খুব সুন্দর লাগে। কেন লাগে তা জানি না, কিন্তু মনে হচ্ছে পৃথিবীতে সে একমাত্র মেয়ে। তো এভাবে কয়েকদিন কেটে গেল। আমি প্রতিদিন কলেজে আসতাম আর নীলাকে দেখতাম। ধীরে নীলাকে আরও ভালো লাগতে লাগে। নীলা বিষয়টা খেয়াল করত, কিন্তু মুখে কিছু বলতে পারতো না, শুধু চোখ রাঙিয়ে ভয় দেখাতো। ভয় করার বদলে আমি আরও ক্রাশ খেতাম। পরের দিন চলে গেলাম কলেজে। প্রতিদিনের মতো আজকেও নীলা চলে আসলো আমার কাছে। সে সহ তার বান্ধবীদের ফুচকা দিলাম। ফুচকা খাওয়ার পরে, নীলা, এবার চল, আজ ম্যাথ ক্লাস করতে হবে। তোরা যা, আমি যাব না। কেন রে, তুই তো ম্যাথে ভালো। আমার কিছু কাজ আছে, যা তোরা। কেমন কাজ রে? বললাম তো যা। ওকে, এই তোরা চল। এই বলে মিম তার অন্য বান্ধবীদের নিয়ে ক্লাসে চলে গেল আর নীলা সেখানেই দাঁড়িয়ে রইল। ব্যাপারটা কি আমি ঠিক বুঝলাম না। আমি আমার কাজ করছিলাম, তখন নীলা বলল, এই তোর সমস্যাটা কি রে? হ্যাঁ, আমার আবার কিসের সমস্যা? তাহলে প্রতিদিন অমন ড্যাব ড্যাব করে তাকাস কেন? আরে, এইটুকুই বুঝো না? না, বুঝি না। একটা ছেলে একটা মেয়ের দিকে কেন তাকিয়ে থাকে? আরে জানি না। ধুর। এই তুই কি বলতে চাচ্ছিস? পরিষ্কার করে বল তো। বাংলায় বলবো নাকি ইংরেজিতে বলবো নাকি হিন্দিতে বলবো? তোর ইচ্ছে। मुझे ना तुमसे प्यार हो गया। হ্যাঁ। ও, তার মানে তুমিও রাজি? জিঙ্কু নাকুর বউ, বর বউ রাজি তো কেয়া কারেগা কাজী। এই, আমি কখন হ্যাঁ বললাম? এই তো এক্ষুনি। দেখ, এসব ফাউল চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দে। কোনটা ফাউল? আমি তোমায় ভালোবাসি, এটাই সত্যি। দেখ, নিজের লিমিটের মধ্যে থাক, লিমিট ক্রস করিস না। তাই তো করছি। লেখাপড়া লও জানে না, সারাদিন ফুচকা বিক্রি করে খায়, থাকার মতো কোনো জায়গাও আছে কিনা সন্দেহ, আর আইসে আমার সাথে প্রেম করতে। তুমি সত্যি বলেছ, আমি লেখাপড়া জানি না। তো লিমিটের মধ্যেই থাক। কিন্তু আমি একটু একটু ইংরেজি আর হিন্দি পারি।
এটা এখানকার ছোট বাচ্চারাও পারে। হুম। শোন, রাস্তার ফুচকাওয়ালা হয়ে সাততলার চাঁদে হাত দিতে চাস না। চাঁদ? আজকাল তো সাততলায় চাঁদ দেখা যায় না, দেখা যায় শুধু ময়দা সুন্দরী। কি বললি? তো, না মানে তুমি ছাড়া, তুমি তো আমার আলোর ঘরের আধার। মনে হয় উল্টো বলে ফেলছি। অশিক্ষিত মূর্খ। আমায় মূর্খ বলবেন না। হ্যাঁ, আমি একজন বিশাল বড় টিচার। ওমা, তাই নাকি? তা কোন কলেজে? সব কলেজের। কবে থেকে? ছোটবেলা আমার মা বলতো আমি নাকি বড় হয়ে অনেক বড় টিচার হব, আর সেদিন থেকে আমি টিচার। আমি ভাবছিলাম তুই শুধু মূর্খ, কিন্তু এখন দেখছি তুই পাগলও বটে। হ্যাঁ তো, লায়লার জন্য মজনু পাগল, আর তোমার জন্য আমি পাগল। যত তাড়াতাড়ি পারিস পাবনার টিকিট কাটিস, নয়তো। পাবনার টিকিটের কথা বলতে পারবো না, কিন্তু তোমার বাড়ির টিকিট 100% কনফার্ম। এবার কিন্তু বেশি হচ্ছে। এখনো কিছুই করি নাই। তোর সাথে কথা বলাই আমার ভুল। সেই ভুলের মাসুল করো আই লাভ ইউ বলে। তোকে আমি কিস করতে মন চাইলে করতে পারো। বাদর, অশিক্ষিত মূর্খ। নীলা রাগে হাত পা ছোড়াছড়ি করতে লাগলো। কিছু করতে না পেরে উল্টো পথে রওনা হলো। আমি একটু মুচকি হেসে আবার নিজের কাজে মন দিলাম। তারপর থেকে কলেজ চলাকালীন আর নীলার সাথে দেখা হলো না। দুপুর হতেই আমি ওখান থেকে চলে আসলাম আর আমার প্রথম কাজ শেষ করলাম। এরপর বিকেলে বের হলাম নতুন কাজে, নতুন সাজে, একদম আলাদা হয়ে। কালো কালারের ড্রেস আর মুখে একটা কালো কালারের মাস্ক। চলে আসলাম একটা স্টেশনে, আর একটা দোকান থেকে গাড়ি ভাড়া হিসাবে নিলাম আর বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে সোজা চলে আসলাম রেল লাইনে, আর আমার প্রধান অতিথির জন্য অপেক্ষা করতে লাগলাম। অতিথির নাম হলো শফিক চৌধুরী, এলাকার বিশিষ্ট বিজনেসম্যানের তালিকায় থাকা একজন। টাকা পয়সার কোনো অভাব নেই তার, কিন্তু তবুও সে ট্রেনে করে যাতায়াত করে। কেন করে জানি না, গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই দেখলাম সামনে শফিক চৌধুরী ট্রেন থেকে নামতেছে। আমি চোখ থেকে চশমাটা খুলেই দৌড় দিলাম। আরে আরে স্যার, আপনি এসে গেছেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? সব ঠিক আছে তো? হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু তোমায় ঠিক চিনলাম না। স্যার, আপনার সিটটা কি এসিতে ছিল নাকি সাধারণে? এসিতে, কিন্তু আমি বলেছিলাম। ট্রেনওয়ালার কপাল খুব ভালো যে আপনার সিট এসিতে দিয়েছে, নয়তো তাকে খুন করতাম। কিন্তু তুমি। আরে স্যার, দাঁড়িয়ে থাকবেন না, এতে আপনার কষ্ট হবে। চলেন আমার ছোট্ট গাড়িটাই বসুন। বসবো তো, কিন্তু তুমি আমায় কোথায় নিয়ে যাবে? আরে স্যার, আমার প্রতি এত অবিশ্বাস? আপনার ঠিক গন্তব্যেই নিয়ে যাব আমি আপনারই লোক। ও আচ্ছা, চলো তাড়াতাড়ি বাসায় যেতে হবে। জি স্যার, একবার আপনি শুধু বসে দেখেন, হাওয়ার বেগে পৌঁছে দিব। আচ্ছা আচ্ছা, চলো। শফিক চৌধুরী আমার গাড়িতে উঠে আরামে বসে পড়লো। আমি গাড়িতে উঠে শফিকের মাথার উপর ফ্যান চালু করে দিলাম, সাথে হালকা এসি। এই নিয়ে বেশ আরামদায়ক যাত্রা হচ্ছিল। বেচারা শফিক অনেক ক্লান্ত ছিল, তাই সিটে হেলান দিয়ে ঘুমিয়ে গেল। আমি আমার মতো গাড়ি চালিয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমার গন্তব্যে পৌঁছে গেলাম, আর শফিককে তার আসল জায়গায় পৌঁছে দিলাম। এরপর আমি আমার বাসায় চলে আসলাম। গাড়িটা গ্যারেজে রেখে হোস্টেলে চলে আসলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ফুচকার গাড়িটা নিয়ে আবার রওনা হলাম, কলেজের দিকে রওনা হলাম। কলেজে এসে আবার আগের জায়গায় এসে বসলাম আর নীলা আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছি নীলা আসতেছে কিনা, কিন্তু অনেকক্ষণ হলো নীলা আসে না। এমনকি তার পেতনি বান্ধবীরাও আসে না। কি করব বুঝতে পারছি না। তখন একটা ছেলে এসে ফুচকা চাইলো। আমি বিরক্তিকর মুড নিয়ে ফুচকা দিচ্ছিলাম। এমন সময় পিছনে তাকিয়ে দেখি নীলা আর তার সব বান্ধবীরা আসতেছে। আমার মনের মধ্যে তো লাড্ডু ফুটতে লাগলো। মুচকি এসে নিজের কাজে মন দিলাম। নীলা আমার দিকে তাকানো তো দূরের কথা, আমার কাছ দিয়েও আসলো না। আমি মনে মনে বললাম, যতই তুমি পালিয়ে পালিয়ে থাকো না কেন, একদিন আমার কাছে ঠিকই আসতে হবে। এরপর আমি আর কিছু বললাম না। নীলা সোজা ক্লাসে চলে গেল। আমি মন খারাপ করে নিচের দিকে তাকালাম। কিছুক্ষণ পর নীলা ক্লাস শেষ করে বেরিয়ে আসলো, আর তাকে দেখার সাথে সাথে তো আমার মন খুশি হয়ে গেল। কিন্তু নীলা আমার দিকে না এসে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখন আমার মাথায় একটা বদ বুদ্ধি বেরিয়ে এলো। ব্যাস, ভাবতে দেরি করতে দেরি নট। আজকের টক কিন্তু সেই হইছে, তাই না? আমার সামনে কয়েকটা মেয়ে ফুচকা খাচ্ছিল। আমার কথা শুনে তারা মাথা তুলে মুখে হ্যাঁ জবাব দিল। ব্যাস, আমার কাজ হয়ে গেল। এবার মিমের কাজ। নীলা, না মিম, আজ ওদিকে যাবি না। শোন না, আজকে টক নাকি হেভি হয়েছে, চল না। মিম, এসব ওই বাদরটার চালাকি। তুই থাক, আমি গেলাম। আরে আরে শোন, আচ্ছা চল, আমিও যাব। একটু একটু করে নীলা আর মিমের কথোপকথন শুনতে পাচ্ছিলাম, আর মুচকি মুচকি হাসছিলাম। এরপর দেখলাম মিম আর নীলা এদিকেই আসছে।
ভাইয়া কি অবস্থা? আমার অবস্থা সবসময় ঝাক্কাস। তা তোমার এই বান্ধবীর কি অবস্থা? কার? এর অবস্থার কথা আর বললেন না। কি বলো? আমার ম্যাডামের কি হলো? মনে হয় কেউ স্যাকা দিচ্ছে। মিম, তুই চুপ করবি? তা ম্যাডাম, আজকে উল্টা পথে হাঁটছিলেন কেন? আপনাকে বলতে হবে নাকি? কিরে নীলা, কালকে তো নিলয় ভাইয়ার সাথে খুব সুন্দর কথা বলছিলি, কিন্তু আজ আবার কি হলো? কারণ আছে তাই। কি কারণ? আরে মিম, তোমার বান্ধবীকে কালকে প্রপোজ করছি, তাই এখনো টেনশনে আছে। ও মা, তাই নাকি? নীলা ট্রিট দে। ওই মিম, চুপ করবি? আরে শোনেন, আপনি আপনার রাস্তায় থাকবেন আর আমি আমার রাস্তায়। তা তো হবে না, আমি এখন তোমায় ভালোবাসি, তোমায় ছাড়া বাঁচবো না। চুপ। আর একবার এসব কথা বলবেন না। একবার কেন, 1000বার বলবো, আই লাভ ইউ। ইডিয়েট। মিম চল। আরে নীলা, ভাইয়ার প্রপোজাল অ্যাকসেপ্ট কর। তুই যাবি? ও হ্যালো ম্যাডাম, তুমি আমার থেকে যতই দূরে থাকো না কেন, একদিন না একদিন ঠিকই আমায় ভালোবাসবেন। এই ফকিরের বাচ্চা ফকির, রাস্তায় রাস্তায় ফুচকা বিক্রি করিস, ফুটপাতের পারে থাকিস, আর আমার সাথে প্রেম করার স্বপ্ন দেখিস? তুমি কি জানো না মনু, ভালোবাসতে মন লাগে, ধন নয়। চুপ কর ফকির। তোদের মতো ফকিরের মুখে এসব মানায় না। কি ভেবেছিস বড়লোকের মেয়েকে বিয়ে করে একদিনে বড়লোক হবি? নো নো, আমি তো শুধু তোমায় পেতে চাই। আর একবার যদি বলেছিস তাহলে। নীলা আমায় থাপ্পড় মেরে আমার দিকে আঙুল তুলে কথাগুলো বলল। কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে নিলাম। নীলা ইচ্ছে মতো অনেক কিছু বলতে লাগলো। কিছু কিছু কথা আমার কলিজায় আঘাত করতে লাগলো। তবুও আমি কিছু না বলে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। চোখ থেকে এক ফোঁটা পানি মাটিতে গড়িয়ে পড়ল। কি করব বুঝতে পারছি না, মাথা তুলে দাঁড়াতেও পারছি না। কোনো উপায় না পেয়ে ভ্যানটা নিয়ে ওখান থেকে চলে আসলাম। ভ্যান এনে ভ্যানের জায়গায় রাখলাম। এরপর প্রথম চ্যাপ্টার বাদ দিয়ে দ্বিতীয় চ্যাপ্টারে প্রবেশ করলাম। এমনিতেও বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে, তাই সোজা সাপটা গোসল করার জন্য বেরিয়ে পড়লাম। নলকূপে যেয়ে পানি তুলে গোসল করলাম। এরপর প্যান্ট শার্ট পরে গ্যারেজে আসলাম। এসে পাশের হোটেলে দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর নতুন এক গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কিছু দূর আসতেই মুখে সেই ব্ল্যাক কালারের মাস্ক পরে নিলাম আর চোখে সানগ্লাস। তারপর সোজা আমার গন্তব্যে আসলাম। এক বিশাল কোম্পানির সামনে এসে গাড়ি ব্রেক করলাম আর গাড়ি থেকে নেমে সোজা ভিতরে আসতে লাগলাম। গার্ড এসে আমায় সার্চ করলো, এরপর ভিতরে পাঠিয়ে দিল। অবশ্য জিজ্ঞেস করছিল আমি কে। তখন আমি বলছি তোমার বসের ড্রাইভার। এরপরে আর আমায় আটকালো না। আমি বিনা বাধায় ভিতরে চলে আসলাম আর সোজা এমডির রুমে নক দিলাম। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আগে আপনি কি আসলাম? তওবা তওবা, গুরুজনের নাম মুখে নিতে নেই। আরে সমস্যা নেই, আমি আসলাম। অনেক নাম শুনেছি আপনার। আপনি নিজের শরীর খাটিয়ে এত বড় হয়েছেন, আপনাকে দেখে আমার অনেক গর্ব হয়। অবশ্যই, আমার কর্মের ফল এসব। আপনি তো মহান সাহেব, একজন চাকর হয়ে আজ এত বড় কোম্পানির মালিক। কি 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 বলছিস তুই? মানে সাহেব, আমি বলছিলাম আপনি তো আগে খুব গরিব ছিলেন, নিজের বুদ্ধি খাটিয়ে শ্রম দিয়ে এত বড় কোম্পানির মালিক হয়েছেন। কিন্তু তুই কেমনে জানলি? আরে সাহেব, আপনার মতো মহান মানুষের জীবনী সবাই জানে, সবাই আপনার থেকে কিছু শিখতে চায়। তাই নাকি? হ্যাঁ সাহেব, আপনার ড্রাইভার হতে পেরে আমিও খুব খুশি। ওহ, তার মানে তুই আমার ড্রাইভার? জি সাহেব, চলেন আপনার বাসায় পৌঁছে দিই। ম্যাডাম আপনায় তাড়াতাড়ি যেতে বলেছে, কি যেন সারপ্রাইজ দিবে। সামান্য 2 টাকার ড্রাইভার হয়ে আমার সামনে সানগ্লাস পরার সাহস হলো কি করে তোর? অপরাধ নিবেন না সাহেব, আসলে আমার চোখে সমস্যা, ডাক্তার বলেছে চশমা যেন না খুলি। ও আচ্ছা, আমি খুব ক্লান্ত, চলো। এরপর আমি আসলামের সাথে বাইরে চলে আসলাম আর আসলামকে গাড়িতে বসিয়ে দিয়ে আমি ড্রাইভ করতে লাগলাম। গ্লাসে দেখলাম আসলাম ফোন টিপছিল। আমি বললাম, আচ্ছা সাহেব, আপনি এত বড় লোক কী করে হলেন? কেন হঠাৎ এমন প্রশ্ন কেন? অপরাধ নিবেন না সাহেব, আসলে আপনি অনেক মহান মানুষ, তো তাই আপনার থেকে আমি কিছু শিখতে চাই। ওহ, আমি এত বড় লোক হয়েছি আমার পরিশ্রমে।
অনেক পরিশ্রমের মাধ্যমে আজ আমি এখানে। ফকির থেকে বড়লোক? কি বললি তুই? না মানে সাহেব, আসলে বলছিলাম ফকির থেকে কি করে বড়লোক হলেন? তুই কি কানে কম শুনিস নাকি? বললামই তো। সাহেব, আমার কান একদম পরিষ্কার। আচ্ছা, আপনার লিডার তো ছিল, যার কথায় আপনি সব কিছু করতেন। এই এই, তুই কে রে? তুই এত কিছু কি করে জানিস? আর এত কিছু কেন? পরিচয় দিলে আপনি শুনতে পারবেন না, তাই থাক। এরপর আর কিছু বললাম না। সোজা গাড়ি চালাতে লাগলাম। অনেকগুলো পথ জার্নি করে অবশেষে এসে পৌঁছালাম আসলামের বাসার সামনে। আসলামকে ওখানে নামিয়ে দিয়ে আমি আমার গন্তব্যে রওনা দিলাম। আমার গন্তব্যে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। এরপর সন্ধ্যায় বস্তিতে চলে আসলাম। তার আগে গ্যারেজে গিয়ে গাড়ি জমা দিয়ে আসলাম। সঙ্গে হোস্টেল থেকে কিছু খাবার নিয়ে চলে আসলাম বস্তিতে। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালের পাখির ডাকে চোখ থেকে ঘুম হারালো। কেন জানি মনটা খুব খারাপ লাগছে। পুরনো দিনের কথা খুব মনে পড়ছে। সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল। অনেক কষ্টে সব ভুলতে সক্ষম হলাম। তারপর ফ্রেশ হয়ে ফুচকার গাড়িটা নিয়ে বাজারের দিকে রওনা হলাম। বাজারে এসে হালকা নাস্তা করে নিলাম। এরই মধ্যে কলেজের টাইম হয়ে গেল, তাই আর দেরি না করে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে আসতেই দেখি এক সারিতে অনেকগুলো গাড়ি। মনে এক প্রকার প্রশ্ন জাগলো। ভ্যান থেকে নেমে আমিও যোগ দিলাম সবার সাথে। সামনে তাকিয়ে দেখি 5টা গাড়ি একসঙ্গে দরজা খুলল, আর সাথে সাথে অনেকগুলো মানুষ বেরিয়ে আসলো। দেখে মনে হচ্ছে এরা বডিগার্ড, কিন্তু কার বডিগার্ড? তখনই মাঝখানের গাড়িটা থেকে নীলা নেমে আসলো। আমি দেখে তেমন অবাক হলাম না, কারণ এটা হবার ছিল তা আমার আগে থেকেই জানা ছিল। তো কলেজের সবাই হা করে নীলার দিকে তাকিয়ে আছে, সাথে আমিও। নীলা কিছুটা বিরক্তিকর মোড নিয়ে গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলো। নীলাকে চলে যেতে দেখে মিমও তার সাথে চলে গেল। কিছুক্ষণের মধ্যে জায়গাটা ফাঁকা হয়ে গেল। আমিও আর দাঁড়িয়ে না থেকে আমার জায়গায় চলে গেলাম। একটু পর মিম আসলো, আর সাথে নীলাও ছিল, কিন্তু নীলার মনটা একটু খারাপ ছিল। আর আমি খেয়াল করলাম নীলার বডিগার্ডরা দূরে দাঁড়িয়ে এদিক সেদিক তাকিয়ে আছে, এদিকে তাকিয়ে আছে। আমায় দেখে নীলা খুশি হলো নাকি রেগে গেল ঠিক বুঝতে পারলাম না, কিন্তু চোখে রাগের ছায়া দেখতে পেলাম। হাই ভাইয়া। কিরে, তুই আজকেও আসছিস? কেন না আসার কি আছে? এটা আমার ব্যবসা, এই কাজ করেই আমার পেট চলে, এর জন্য আমার সব করতে হবে। এই তো লাইনে আসছিস। প্লিজ মেম সাহেব, আমার ফুচকার দোকান আনতে নিষেধ করবেন না, তাহলে আমায় না খেয়ে মরতে হবে। হুম। এই এই তুই হাসছিস কেন? কি ম্যাডাম, ভাবছিলেন এসব কথাই বলবো এসে, তাই না? আচ্ছা যান, আপনার ইচ্ছাটা পূরণ করলাম। ম্যাডাম, আমি খুব জেদি ছেলে, যা চাই তা আমার করেই ছাড়ি। তুই আবার কি চাইছিস? কেন জানেন না? না। ধুরু, আপনার মাথায় কি আছে বলুন তো? আমি আর কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি? ভূত এখনো নামে নাই। এ ভূত কোনোদিন নামবে না। কালকে তোকে কত করে অপমান করলাম পুরো কলেজের সামনে, তবু আজ এই একই কথা। মরার আগ পর্যন্ত এই একই কথা থাকবে। দেখেছিস আমার সাথে কতগুলো বডিগার্ড, আমি ওদের বললে না তোর হাত পা একটাও আস্ত পাবি না। এই তুই কি পাগল? সামান্য একটা ফুচকাওয়ালা হয়ে আমার পেছনে লাগিস? ভয় করি না। হ্যাঁ, আমি গরিব, আমি ফুচকা বিক্রি করি, কিন্তু গরিব হলেও আমার মন অনেক বড়, আর সেখানে শুধু তোমায় বসানো আছে। বাহ, খুব সুন্দর তো ডায়লগ। কি করব বলো, অনেক খুঁজেও এর থেকে ভালো ডায়লগ পাই নাই। উফ, মেয়েকে চুপ করতে বল। ওকে চুপ। আর তোর সাথে কে কে থাকে? আমি আর তুমি? মানে? মানে তুমি তো সবসময় আমার মনের মধ্যেই থাকো, তাই খেতে বসলে তোমার কথা মনে পড়ে, ঘুমাতে গেলে তোমার কথা মনে পড়ে। পা এই চুপ, এইসব সিনেমার ডায়লগ বাদ দিয়ে সত্যি কথা বল। পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই গো। আমি খুব এতিম, কান্না করলে দেখার কেউ নেই, অসুস্থ হলেও দেখার কেউ নাই। ইমোশনাল হয়ে গেছো? আরে আমি পিওর এতিম, আগেও কেউ নাই আর পিছনেও কেউ নাই, আমি একদম স্বাধীন। হিহি। তুই কি পাগল? আমার তো সত্যি মনে হচ্ছে তুই পাগল। হ্যাঁ, তো তোমার জন্য পাগল। দেখ, আবারও বলছি এসব পাগলামি করিস না। আমার বাবা এসব জানতে পারলে তোকে মেরে টুকরো টুকরো করবে। তোমার জন্য আমি মরতেও পারি। উফ, তুই জানিস আমার সাথে কতগুলো বডিগার্ড আছে, ওদেরকেই তো পেরিয়ে আসতে পারবি না। আরে এরা তো আমার কিচ্ছু করতে পারবে না। এতই যখন শখ, তাহলে আর একটা ক্লাস পরে সবার সামনে আমায় ফুল দিয়ে দেখা।
এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? তখন দেখলাম নীলার বডিগার্ডের একটা ছেলেকে আচ্ছা মতো পিটানি দিচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। এমনকি কলেজের স্যারেরাও দাঁড়িয়ে থেকে দেখছে। ওরা যাকে মারছে সে কাল বিকেলে আমায় প্রপোজ করেছিল। কালকে ওরা আসার আগেই ছেলেটা চলে আসে, তাই আজ ও এর পরেও কি আমায় ভালোবাসবে? আবার জিগাই, ম্যাডাম একটা কথা মনে রাখবেন, ভালোবাসাটা যদি মন থেকে হয় না, তাহলে পৃথিবীর কোনো শক্তি সেটাকে ভাঙতে পারে না। তাই হুম, কি বলছি মনে থাকে জানো? চল মিম। তোমার জন্য জীবনও দিতে পারি, মার খাওয়া তো দূরের কথা। ডায়লগ কম মার। হি হি। চল মিম। এ কথা বলে মিম আর নীলা চলে গেল। আমি ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এদিকে মিম আর নীলা ক্লাসরুমের দিকে আসতে আসতে হঠাৎ মিম বলল, নীলা, এটা কি করলি? কই কি করলাম? ছেলেটা তোকে এত ভালোবাসে আর ওকে বিপদে ফেললি? আমার বাবাকে তো চিনিস, ঘাট থেকে মাথা আলাদা করে দিবে। তার থেকে বরং বডিগার্ডের হাতে মার খেয়ে যদি ওর পাগলামিটা ছোটে। তুই কি ভেবেছিস ওরা নিলয়কে কি বাঁচিয়ে রাখবে? মেরে ফেলবে। জানি, কারণ আমার পেছনে যতই ছেলে এসেছে তারা সবাই মরছে, এটাও মরবেই। তুই মানুষ নাকি অন্য কিছু? কেন? ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে আর তুই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস। ওকে অনেক বুঝিয়েছি, না বুঝলে আমি কি করব? আর তোর কেন এত দরদ হচ্ছে? আমি মানুষ বলে মানুষের জন্য দরদ হচ্ছে। ও চল ক্লাসে। মিম আর নীলা ক্লাসে চলে গেল। আমি ভ্যান নিয়ে বাইরে চলে আসলাম আর গোলাপের দোকানে গেলাম। তারপর নীলা আসার অপেক্ষায় থাকলাম। কিছুক্ষণ পর নীলা ক্লাস শেষ করে বেরিয়ে আসলো, আর বেরিয়ে আমায় দেখতে না পেয়ে আশেপাশে তাকাতে লাগলো। ঠিক এমন সময় আমি গোলাপের দোকান নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করলাম আর সোজা নীলার সামনে এসে থামলাম। নীলা সহ মিম আমায় এভাবে দেখে তো অবাক। মাথায় লাল গামছা বাঁধা, মুখে মাস্ক আর ফুচকার বদলে গোলাপ ফুলের দোকান। হাই ম্যাডাম, তুমি গোলাপ আনতে বলেছ আর আমি পুরো দোকানটাই তুলে আনছি। নীলা তো জমে পাথর, কোনো কথা না বলে ওর বডিগার্ডদের দিকে তাকিয়ে আছে। আমি এবার ভ্যান থেকে নেমে সুন্দর একটা গোলাপ তুলে নীলার সামনে ধরলাম। নেন, আই লাভ ইউ। নীলা একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার ওর বডিগার্ডদের দিকে তাকাচ্ছে। ইতিমধ্যে নীলার বডিগার্ডরা এসে হাজির। তখন নীলার বডিগার্ডরা আমার কাঁধে হাত দিল আর বলল, এই তুই কে রে? আর আমাদের ম্যাডামকে গোলাপ দেওয়ার সাহস কি করে হলো? এখানে সাহসের কি হলো? এটাই তো আমার চাকরি। মানে খুব সোজা, আমি অনলাইনের মাধ্যমে ফুলের ব্যবসা করি। অনলাইনে অর্ডার করলে আমি ডেলিভারি করে দেই। আর এই ম্যাডাম একটা গোলাপ। ম্যাডাম, আপনি কি সত্যি অর্ডার করেছিলেন নাকি চালাকি? চালাকি হলে কিন্তু একে সোজা উপরে পাঠিয়ে দিব। এমন করে ভয় দেখাচ্ছেন কেন? আমি হার্টের রোগী। এবার এই তুই চুপ কর। হ্যাঁ, আমি অর্ডার করেছিলাম। বাসায় যেতে বললে বাবা অনেক প্রশ্ন করতো, তাই এখানে আসতে বলেছি। তো হলো। হয়েছে, এবার এখান থেকে ফুট। আপনারও লাগবে নাকি স্যার? খুব ভালো ফুল, বিবাহিত জীবনে অসুখী হলে এটা নেবেন, একদম কাজ করবে। তোকে যেতে বলছি। যাচ্ছি, কিন্তু আর আসবো না, বাইরে অপেক্ষা করব। এই বলে আমি আবার ভ্যানে উঠে কলেজের বাইরে চলে আসলাম আর নীলা ক্যান্টিনের দিকে গেল। আমি রাস্তার পাশে বসে থেকে ভাবছি নীলা আসবে কিনা, কিন্তু সঠিক উত্তর খুঁজে পাচ্ছি না। ঠিক এমন সময় দেখলাম কলেজের পিছনের গেট দিয়ে নীলা আর মিম আসছে। আমি দেখেও না দেখার ভান করে থাকলাম। তখন নীলা এসে বলল, একটুর জন্যই তো উপরে চলে যাইতিস, আমি না বাঁচালে। এত বড় রিস্ক নিয়ে গোলাপ দিলাম আর আমায় বাঁচাতে কে বলছিল? ইচ্ছে হয়েছে তাই। তার মানে সামথিং। এই শোন, এইটুকুতেই ভাবিস না যে আমার যোগ্য হতে পারবে। এটা তো যে কেউ করতে পারে। তোমার কথা মতো আমি তোমায় ফুল দিয়েছি, এবার আমায় আই লাভ ইউ বলো। কেবল তো শুরু, এটা করতে তো সবাই পারবে। তাহলে বলো আর কি করতে হবে? আমি তোমার জন্য সব করতে রাজি। হুমা, তাই নাকি? বলেই দেখো। কালকে কলেজে আসার সময় গাড়ি থামিয়ে আমায় প্রপোজ করতে হবে। এটা আবার তেমন কি কাজ? ভাবিস না যে এটাও আজকের মতো করবি, কারণ আমার বাবা কাল থেকে আমার সিকিউরিটি আরো টাইট করবে। তোমার বাবা যতই না করুক না কেন আমায় আটকাতে পারবে না। কালকেই দেখা যাবে। যদি পারি তাহলে কি ভালোবাসবে না? তোর মুখে কি আর কোনো কথা নাই? না গো সোনা। যদি কালকে এইসব বডিগার্ডের মধ্যে দিয়েও সকাল 9টায় আমার সামনে আসতে পারিস আর আমার সাথে কথা বলতে পারিস, তাহলে কি? তাহলে ভেবে দেখবো। এই তোমরা মেয়েরা এই ভাবাভাবি ছাড়া কি কিছু বোঝো না নাকি? সিনেমার মতো বলে দিল ভেবে দেখবে। আগে তো এসে দেখা। তোমায়
ভালোবাসি বাসছি জীবন দিয়ে, আর যদি তোমায় না পাই তাহলে জীবন রেখে কী লাভ? ফালতু কথা ছাড়, মিম চল। হুম। এ কথা বলে নীলা আর মিম হাঁটতে লাগলো। তখন আমি পিছন থেকে ডাক দিলাম। নীলা ঘুরে তাকাতেই, নীলা, কি? আই লাভ ইউ। ইডিয়েট। টুট টুট টুট। তারপর নীলা চোখে মুখে রাগ দেখে চলে গেল। আমি কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থাকলাম। এরপর আমিও আর ওখানে থাকলাম না, ভ্যান গাড়ি নিয়ে সোজা হোস্টেলের দিকে রওনা হলাম। এসে ভ্যান গাড়িটা গ্যারেজে রাখলাম, তারপর গোসল করে নিলাম। এরই মধ্যে দুপুর হয়ে গেল। চারদিকে মসজিদের মাইকে আজান দিতে লাগলো। আমি গোসল করে এসে খাটের উপর বসে পড়লাম আর ভাবলাম কি করে কালকে নীলার সাথে দেখা করব। শরীরটা খুব ক্লান্ত ছিল, তাই ভাবতে ভাবতে খাটের উপর শুয়ে গেলাম। এরপর নিজের অজান্তেই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল ঠিক 4টার সময়। উঠে দেখি আমার ফোন বাজতেছে। ছোটোখাটো একটা ভাঙনি মোবাইল ইউজ করি। খাটের উপর থেকে ফোনটা তুলে কানের কাছে ধরলাম। কয়েকটা কথা শুনে বুঝলাম হাসপাতাল থেকে কথা বলছে। আমি আর দেরি করলাম না, উঠে চোখে মুখে পানি দিয়ে সোজা হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে এসে দেখা সাক্ষাৎ করে চলে আসলাম। বাসায় আসতে সন্ধ্যা হয়ে গেল, তাই আজ আর কোথাও বের না হয়ে হোটেলে এসে কিছু খাবার খেলাম। কিছুটা প্যাকেটে করে নিয়ে আবার হাসপাতালে গেলাম। সেখানে রাত 9টা পর্যন্ত থাকলাম। এরপর হোস্টেলে এসে চোখে মুখে পানি দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠতেই মনে পড়ে গেল নীলার শর্তের কথা। সকাল সকাল মাথা হ্যাং হয়ে গেল, কি করব ভেবে পাচ্ছিলাম না। তবুও সাহস করে নীলার বাসার দিকে রওনা হলাম। আর কিছুক্ষণের মধ্যে নীলার বাসায় চলেও আসলাম। এখন বাজে সকাল 7টা, আর মাত্র 2 ঘন্টা 6 আছে। নীলার বাড়িটা সেই হিয়া বড়, চারদিকে গার্ড, একটা পিঁপড়া ঢোকার মতো ক্ষমতা নেই সেখানে। আমি তো শেষ। আমি আমার কাজে লেগে গেলাম। কাজটা করতে পারবো কিনা জানি না, তবে সাহস বুকে রাখতেই হবে, নয়তো প্রেম করার আগে দেবদাস হয়ে ঘুরতে হবে। যতগুলো গার্ড, তাতে মনে হচ্ছে ভিতরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। কোনো রকম চালাকি করলেই সোজা উপরে পাঠিয়ে দিবে, একদম বিনা টিকিটে। এদিকে নীলা দেওয়ার সময়ও কাছিয়ে যাচ্ছে, কি করব ভেবে পাচ্ছি না। নীলা যাবার সময় গাড়ি থামালে তো পুরো প্ল্যান শেষ, কারণ আমি তো শেষ। কিছু একটা তো করতে হবে, কিন্তু কি করব? ওদিকে নীলা ঘোর চিন্তায় মগ্ন। নীলয় কি সত্যি পারবে নাকি ভয় পেয়ে পালাবে? দুজনের মনে দুটো প্রশ্ন। এরই মধ্যে নীলার কলেজে যাবার সময় হয়ে গেল। 9টা বাজতে আর 10 মিনিট সময় আছে। নীলা কলেজে যাবার জন্য তৈরি হয়ে নিল আর গাড়িতে এসে বসলো। তার গার্ডরা এসে তাদের গাড়িতে বসলো। আর নিয়ম মতো নীলার সামনে 2টো গাড়ি আর পিছনে 2টো গাড়ি। এরপর রওনা হলো। এদিকে নীলার মনে একটাই চিন্তা, সে এদিক ওদিক তাকাচ্ছে আর দেখছে নিলয় আসছে কিনা। নীলার দেওয়ার সময় ঠিক 9টা বাজতে 1 মিনিট বাকি। গাড়ি তার গতিতে চলছে, টিকটিক করে 1 মিনিট পুরা হয়ে গেল আর 9টা বেজে গেল। 9টা বাজার সঙ্গে সঙ্গে গাড়ি থেমে গেল। গাড়ি থামা দেখে নীলা সামনে তাকালো, কিন্তু সামনে কেউ নেই। কিন্তু গাড়ি থামলো কেন? আই লাভ ইউ ম্যাডাম, আমার কথা শুনে তো নীলা চমকে গেল। আশেপাশে তাকিয়েও আমায় পেল না। আরে ম্যাডাম, তোমার পাশে, একদম পাশে। নীলা তাকিয়ে দেখে আমি ড্রাইভারের জায়গায় বসে আছি, আর মাথার টুপিটা খুলে হাতে, মুখে কালো মাস্ক, সেটাও খুললাম। আরে তুই চমকে গেছেন তো? তুই এখানে কেন? ও মা, কালকের শর্তের কথা কি মনে নাই তোমার? কিন্তু তুই এখানে কেমনে? আর ড্রাইভার কবে হলি? সব বলবো। গাড়িটা স্টার্ট দিয়ে আমি গাড়ি স্টার্ট দিয়ে সামনে যেতে লাগলাম আর নীলাকে বললাম, বলেছিলাম না তোমার জন্য আমি সব করতে পারি? বাজে কথা বাদ দে, আর বলবো কেমনে করলি তুই এটা? আগে ওটা বলো। কোনটা? আমি যেটা বলছি ওটা। তোকে যা বলতে বলছি তার উত্তর দে। ওকে, কালকে রাতে আমি হাসপাতালে ছিলাম আর তখন এক লোক সেখানে গেল। আমি দাঁড়িয়েছিলাম, দেখলাম সেই লোকটা খুব কান্নাকাটি করছিল। তখন আমি ওর পিছনে পিছনে গেলাম আর দেখলাম একটা ছোট্ট মেয়ের পাশে বসে কাঁদছিল। আমি যে জিজ্ঞেস করি কেন কান্না করছে। তারপর সে বলল তার মেয়ের নাকি ব্লাড ক্যান্সার, অনেক রক্ত লাগবে। সে যেখানে চাকরি করে সেখান থেকে টাকা চেয়েও নাকি তাকে দেয় নাই। এখন রক্ত না হলে তার মেয়েটা মারা যাবে। তারপর আমি জিজ্ঞেস করলাম সে কোথায় চাকরি করে। তখন উত্তর দিল সে তোমার ড্রাইভার, আর তোমার বাবা নাকি তাকে টাকা দিতে চায়নি। তুমি বলো, এমন পরিস্থিতিতে যদি তাকে টাকা দিত তাহলে কি তোমার বাবা ফকির হয়ে যেত? না। এরপর আমি তাকে জিজ্ঞেস করি তার মেয়ের ব্লাড গ্রুপ কি। তখন বলে ও পজিটিভ, যা আমার সাথে মিলছিল, তাই আমি তার মেয়েকে রক্ত দিয়ে সাহায্য করি। এর জন্য তার চাকরি তোকে দিয়ে দিল? না, সে কান্না করতে করতে বলল তার স্ত্রী মারা গেছে কয়েক মাস হলো। এখন মেয়েটার যত্ন নেওয়ার মতো
কেউ নাই, সেও নাকি সারাদিন তোমাদের বাসায় কাটায়। করিম চাচা। তখন আমি তাকে বলি, এই চাকরিটা আমায় দেন, আর আপনি একটা দোকান করেন, সারাদিন মেয়েকে নিয়ে দোকান চালাবেন, মেয়ের যত্ন নিতে পারবেন, তো ও তার মানে তুই চান্সের পার্টি? তোমার জন্য সব করতে পারি। চুপ কর আর গাড়ি চালা। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলেন তো, কি? তোমার বাবা হঠাৎ এত গার্ডের তোমার পিছনে কেন লাগলো? জানি শহরে নাকি খুন খারাপি নাকি বেড়েই যাচ্ছে, তাই আমার বাবা আমায় নিয়ে চিন্তা করে, সেই জন্য আমার সাথে এত বডিগার্ড লাগিয়েছে। কিন্তু খুনের সাথে তোমাদের সম্পর্ক কি? 2 দিনে 2টো খুনও হয়েছে। প্রথম দিনে শফিক, এখানকার স্থানীয় চেয়ারম্যান, আর দ্বিতীয় দিনে আসলাম, এই শহরের দ্বিতীয় বিজনেসম্যান। 1 নম্বরে আমার বাবা, তাই আমার বাবার সন্দেহ এবার আমাদের উপর নাকি টার্গেট। ও এবার বুঝলাম। ছোটবেলা আম্মু বলতো, যত বেশি বড়লোক হবি, যত টাকা হবে, তত শত্রু হবে, তত ভয় হবে। আমার বাবার অনেক শত্রু। ভালো মানুষের শত্রু এমনিতেই হয়, আবার তো বড় লোক। বড় লোকেরা কখনো ভালো হয় না, তারা গরিবের রক্ত চুষে খায়। কিছু কিছু, কিন্তু আমার বাবা খুব ভালো। পৃথিবীতে সব থেকে ভালো মানুষ আমার বাবা। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু এত নয়। তুই বক বক থামাবি? গাড়ি চালা। আমি তোমার 2টা শর্ত পূরণ করলাম, এবার তো আমায় ভালোবাসবে। শোন, কানের কাছে বক বক করবি না। কালকে বলেছিলাম ভেবে দেখব, এখন শর্ত পূরণ করতে পারছিস? আমি ভেবে দেখব। পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর প্রাণী হলো মেয়ে। এবার চুপচাপ গাড়ি চালা। আমি আর কিছু বললাম না, গাড়ি নিয়ে সোজা কলেজের গেট দিয়ে প্রবেশ করলাম, আর গাড়ি থামিয়ে মাথায় টুপিটা দিয়ে নেমে আসলাম। এসে নীলার নামের জন্য এই পাশের গেট খুলে দিলাম। নীলা নেমে গেল আর সোজা ক্লাসের দিকে রওনা হলো। আমি ভাবলাম একবার পিছনে তাকা, কিন্তু তাকালো না। এবার আমি গাড়ি পার্ক করে এসে ক্যান্টিনে বসলাম। দেখতে দেখতে নীলার সবকটা ক্লাস শেষ হলো। এবার সে বেরিয়ে আসলো, সাথে মিমো ছিল। আমি যেতেই, এবার ভাইয়া বলবো নাকি দুলা ভাই? যা মন চায়। দুলা ভাই কেন? কেন মানে, তুই ওকে শর্ত দিছিলি, ও শর্ত পূরণ করেছে, এখন তুই ওর অর্ধেক বউ। মিম, একদম বাজে কথা বলবি না। আমি তো তখন বলি নাই যে বউ হব, আমি বলছি ভেবে দেখব। ওই তার মানেই তাই। মাথা, চল বাসায় যাব। চল না আজ কোথাও ঘুরতে যাই। গেলে মন্দ হয় না। আচ্ছা চল। এরপর নীলা আর মিম গাড়িতে উঠে বসলো, আর আমি গাড়ি স্টার্ট দিলাম। সামনে পিছনে আগের মতোই বডিগার্ড। নীলা, তোর কি বিরক্ত লাগে না কেন? এভাবে বন্দি হয়ে চলাফেরা করতে? সামনে বডিগার্ড, আবার পিছনেও। জীবনের জ্বালা, কিন্তু কি করব বল, বাবার আদেশ। এখন তো ঘুরতে যাচ্ছি, অন্তত এখন তো একা থাকার অধিকার রাখি। এই ড্রাইভার, গাড়ি থামাও। আমি গাড়ি থামালাম। তখন নীলা গাড়ি থেকে নেমে সামনে গাড়িতে এসে কি যেন বলল, তারপর আবার এসে গাড়িতে বসলো। এবার সামনে থেকে 2 গাড়ি ঘুরে চলে গেল। আয়নাতে দেখলাম পিছনের গাড়িও চলে গেল। চল। নীলা, তুই নিলয়কে ড্রাইভার কেন বললি? ড্রাইভারকে ড্রাইভার বলবো না তো কি বলবো? নীলা, ও তোকে ভালোবাসে বলে ড্রাইভার হয়েছে, তোকে ভালোবাসার পরীক্ষা দিতে ড্রাইভার হয়েছে। মিম, এসব ভালোবাসাটা সে আমার পছন্দ না, প্লিজ চুপ কর। ওকে। এরপর মিম চুপ হয়ে গেল। আমিও আর কথা বললাম না, মন দিয়ে গাড়ি চালাতে লাগলাম। কিছু দূর আসার পর, কোথায় যাবেন? তুই যেতে থাক, আমি বলে দেব। ওকে। এরপর নীলার কথা মতো যেতে লাগলাম। অবশেষে থামতে বলল, আমি গাড়ি থামিয়ে দিলাম। তখন সামনে তাকিয়ে দেখে তো অবাক, হাসপাতালের ওই লোকটা, মানে করিম চাচা। আমি ওর বাড়ি চিনতাম না তো। নীলা নিজ থেকে আসলো, মানে আমার ম্যাডামের থেকে অনেক দয়া। গাড়ি থামাতে নীলা আর মিম নেমে গেল, সাথে আমিও নামলাম। তখন নীলা সোজা করিম চাচার কাছে গেল। বাড়ির পাশে একটা সুন্দর দোকান। করিম চাচা, কেমন আছো? আল্লাহ যা রাখছে মা। তোমার মেয়ে কেমন আছে? ভালোই, ঘরে শুয়ে আছে। কালকে রক্ত দিয়ে আজকেই বাসায় আনছেন কেন? হয়তো ভালো হয়ে যাচ্ছে তাই। তুই চুপ কর। আচ্ছা মা, চলো ঘরে। ম্যাডাম, কি? সাহেব কল দিচ্ছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। উফ, আমার বাবাকে নিয়ে আর পারি না। করিম চাচা আজকে থাক, অন্যদিন আসবো। আচ্ছা মা। যাকে একটুর জন্য বাঁচলাম, ভিতরে গেলে সব বুঝে যেত। যাই হোক, এখন নীলাকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। তাই আর দেরি না করে নীলা
আর মিমকে নিয়ে রওনা হলাম। মিমের বাসার কাছে আসতেই মিম থামতে বলল। আমি গাড়ি থামালে মিম নীলাকে বিদায় জানিয়ে চলে গেল। এরপর নীলাকে নিয়ে আমি আবার রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে নীলার বাসায় এসে হাজির হলাম। নীলা গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল, আর আমি গাড়িটা পার্ক করে বসে রইলাম। কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম নীলা আবার বাইরে আসলো আর বলল, নীলা শোনো, হ্যাঁ ম্যাডাম। বাবা তোমায় ডাকছে। ও, যাচ্ছি। হ্যাঁ, আর ভুল করেও বলবা না যে আগে আমাদের দেখা হয়েছে আর আমার জন্য এখানে আসছো, তাহলে কিন্তু তোমার জীবন নিয়ে টানাটানি হবে। হলে হোক, যার জন্য এত কিছু করছি সেই তো বুঝে না, তাহলে জীবন রেখে কী লাভ? শোন, তোর যা ইচ্ছে বল, আমার সাবধান করার ছিল করে দিছি, এখন তুই মর বাঁচ, তোর ইচ্ছা, যত সব। এক নিঃশ্বাসে নীলা কথাগুলো বলে ভিতরে চলে গেল, আর আমিও পিছনে পিছনে ভিতরে গেলাম। তখন নীলার বাবা আমায় ডাকলো। ভিতরে এসে দেখি বাড়িটা সেই বাইরে থেকে যতটা সুন্দর লাগছে ভিতর থেকে দ্বিগুণ সুন্দর। আমি এদিক ওদিক তাকাচ্ছি আর যাচ্ছি। সামনে নীলার বাবা দাঁড়িয়ে আছে, মানে এই শহরের বিশিষ্ট বিজনেসম্যান মামুন চৌধুরী দাঁড়িয়ে আছে। আমি সামনে যে সালাম দিলাম, আমার সালামের জবাব দিল আর আমায় বসতে বলল। আমি না বসে দাঁড়িয়েই থাকলাম। তখন মামুন চৌধুরী আর কিছু না বলে সে বসে গেল। কে তুমি? আসলে সাহেব, আমি হচ্ছি করিমের ছেলে। করিমের ছেলে? জি সাহেব। কিন্তু আমার জানা মতে তো করিমের কোনো ছেলেই নাই। আসলে আমি ওনার ভাইয়ের ছেলে, চাচার তো ছেলে নাই, তাই আমায়। ও, তোমার ছেলে মানে? জি। কিন্তু আমরা তো এভাবে চাকরি দেই না, পরীক্ষা নেই, চেক আপ করি, ভালো মন্দ জেনে তারপর চাকরিতে দেই। আসলে আমার চাচু। হ্যাঁ, তোমার চাচু আমার এখানে অনেক বছর ধরেই কাজ করেছে, তার বিশ্বাসে দিতে পারি। নিজের মৃত্যু ঘরে ডাকলি না কি বলছো? সাহেব, অনেক অনেক শুক্রিয়া। দেখো, আমার শত্রু অনেক, তাই তোমায় সাবধানের সাথে কাজ করতে হবে। ওকে সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। হুম। নীলার বাবা তথা মামুন চৌধুরীর সাথে কিছুক্ষণ কথা বললাম। এরপর দুপুর পেরিয়ে বিকেল হয়ে আসলো। নীলার কথায় খাওয়া দাওয়া ওখানেই করলাম। এরপর বের হলাম নীলাকে নিয়ে। ও নাকি ঘুরতে যাবে, তাই আমি ওকে নিয়ে রওনা হই। আর নীলাকে আর তার বান্ধবীদেরকে পার্কে নামিয়ে দিয়ে বললাম, ম্যাডাম, আপনাদের ঘোরা হয়ে গেলে আমায় ফোন করবেন। এই শোন, আমার বাবা মা আমার একটা সুন্দর নাম রাখছে, আর তাতেই সবাই ডাকে, তুইও ডাকবি। আচ্ছা। হাসছিস কেন? পরে আপনাকে একা বলবো নি। না, সবার সামনে বল। আজকে নাম ধরে ডাকতে বলছেন, কালকে কাছে আসতে বলবে, তারপর বিয়ে করতে বলবেন। তুই সব সময় একটু বেশিই বুঝিস, যা সর। ওকে। আমি আর কিছু না বলে মুচকি হাসি দিয়ে চলে আসলাম। কিছু দূর আসার পর আবার নীলার দিকে ঘুরে তাকালাম। প্রতিদিনের মতো আজ হলো না। নীলা আমায় কিছু বলা বাদ দিয়ে সেও তাকিয়ে আছে। ভাবলাম মামলা সেট, তাই গাড়িতে উঠে চলে গেলাম। আর আমার চলে যাওয়ার পর নীলা আর তার বান্ধবীরাও পার্কের দিকে চলে গেল। আমি সোজা চলে আসলাম কফি শপে, আর সেখানে কিছু সময় কাটালাম। তারপর সন্ধ্যা হওয়ার আগ দিয়ে আমার কাজ শেষ করে আবার পার্কের দিকে চলে আসলাম। এসে গাড়ি পার্ক করে পার্কের দিকে রওনা হলাম। পার্কে আসতে দেখি অনেক ছেলেমেয়ের আনাগোনা, সবাই প্রেম করে নিয়ে ব্যস্ত। এটা দেখে আমার মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি চলে আসলো। ব্যাস, যেই ভাবা সেই কাজ। সোজা চলে গেলাম নীলার কাছে, আর পিছন থেকে নীলার হাত ধরে টান দিলাম। নীলা হঠাৎ চমকে গেল আর নিজেকে সামলাতে না পেরে আমার কাজ সহজ করে দিল। নীলার এক হাত ধরে তাকে গড়িয়ে হাত ধরে আমি তার সামনে বসে গেলাম, একদম সিনেমা স্টাইলে। নীলা তো জমে পাথর। আমার এমন কাজ দেখে নীলা সহ তার বান্ধবীরাও অবাক হয়ে গেল। আমি মুচকি হাসলাম। হঠাৎই নীলা ঠাস করে আমার গালে তার নরম হাতটা ফেলে দিল। আমি কি সুন্দর রোমান্টিক মুড নিয়েছিলাম, কিন্তু থাপ্পড় খাওয়ার পর একদম ভিজে বিড়াল হয়ে গেলাম। আবার সুনামি ঘটার আগে ওখান থেকে কেটে পড়লাম আর সোজা এসে গাড়িতে বসলাম। আর ভাবতে লাগলাম কাজটা মনে হয় খারাপ হয়ে গেল। নীলা আর তার বান্ধবীরাও গাড়িতে এসে বসলো। এবার আমি গাড়ি স্টার্ট দিলাম আর বাসার দিকে যেতে লাগলাম। তখনই নীলা ভেজা কণ্ঠে বলল, প্রাইভেটে যেতে হবে। নীলার কথা শুনে একটু অবাক হলাম। আজকে তো প্রাইভেট ছুটি,
আর তাই তো সে পার্কে ঘুরতে আসছিল। আবার কেন প্রাইভেটে? আমি সাহস করে আর কিছু জিজ্ঞেস করলাম না, সোজা তাকে প্রাইভেটে নিয়ে আসলাম। সঙ্গে মিমেরাও ছিল। আমি গাড়ি থামাতে নীলা আর মিমেরা নেমে ভিতরে চলে গেল। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। তখন মিম ভিতরে না গিয়ে আমার কাছে আসলো। খুব কষ্ট পাইছো তাই না ভাইয়া? আরে কিসের কষ্ট, বাদ দাও তো। নীলা আসলে এমনই, এসব ভালোবাসাও পছন্দ করে না। এখন তো আমার সন্দেহ হয় ওর মন বলে কিছু আছে নাকি নাই। আরে এমন সন্দেহ কেন? মন প্রাণ সবারই আছে। আমার মনে হয় নাই। তা না হলে যেই ছেলেটা তাকে ভালোবাসে বলে তার দেওয়া শর্তগুলো জীবনের ঝুঁকি নিয়ে পালন করলো, তার জন্য ঘর বাড়ি ছেড়ে তার ড্রাইভার হয়ে গেল তাকে এক নজর দেখার জন্য, কিন্তু সে কি করলো? ওই একই অপমান। ওর মধ্যে যদি মন থাকতো না, তাহলে নিশ্চয়ই ওর মনে তোমার জন্য একটু হলেও মায়া হতো। এমনটা নয়, হয়তো ওর আমায় পছন্দ হয় নাই। তোমার মতো ভালো ছেলে যদি ওর পছন্দ না হয়, তাহলে ওর কপাল খারাপ। ওসব বাদ দাও, এটা বলো তোমরা এখানে কেন আসলে? আমাদের প্রাইভেট স্যার খুব অসুস্থ। ও, আমি হঠাৎ সামনে তাকাতেই দেখি নীলা দাঁড়িয়ে আছে। আমার তো চোখ কপাল উঠে গেল, হয়তো সব শুনে নিছে। মিম, হ্যাঁ বল। স্যার তোকে ডাকছে। আসছি নিলয় ভাইয়া। হুম। মিম চলে গেল আর নীলা আস্তে আস্তে আমার দিকে আসতে লাগলো। আমি দাঁড়িয়ে না থেকে গাড়ির দরজা খুলে দিতে যাব, তখন নীলা বলল, নিলয়? হ্যাঁ বলেন ম্যাডাম। আবার ম্যাডাম? সরি নীলা। আই এম সরি। ও, দেখো, আমি ইচ্ছে করে তখন তোমায় মারিনি। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। প্লিজ রাগ করে থেকো না। আসলে ওটা করা আমারও ঠিক হয় নাই। প্লিজ রাগ করো না। তোমায় মারার পর থেকে আমারও কেমন যেন হচ্ছে, খুব খারাপ লাগছে। ও নিলয়, কি? আই লাভ ইউ। এবার তো ক্ষমা করো। বললাম তো এমনিতেই মাফ করছি, তারপরও কেন ওই মিথ্যে কথাটা বললেন? আমি মিথ্যা বলি না, আমি সত্যি বলছি। হয়েছে, এবার গাড়িতে বসেন। উফ শালা, তোর আজ আমি পাথরের মতো দাঁড়িয়ে শ্রোতার মতো নীলার কথাগুলো শুনছিলাম। এমন সময় পিছন থেকে কে যেন এসে আমাদের দুজনকেই অবাক করে দিল। নীলা এসব কথা বলছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। তখন পিছন থেকে মিম এসে নীলাকে আচ্ছা মতো বকতে লাগলো। কুত্তি রাক্ষসী, আমি তোর বান্ধবী হই, তাও আমায় এসব কথা বলিস নাই। আমি নিলয় থেকে দূরে থাকতে চেয়েছি, তাই কাউকে বলি নাই। আমাকে তো বলতে পারতি। আমি কখনো ভাবতেও পারিনি যে আমি নিলয়কে এতটা ভালোবেসে ফেলবো। তুই তো জানিস আমার জীবনে যায় আসে প্রথম দিনেই তাকে দুনিয়া ছাড়তে হয়। আমি ভাবছিলাম নিলয় তাদের মধ্যে একজন হবে, এই জন্য আমি ওকে বাঁচাবো বলে ঘৃণা করার অভিনয় করতাম। তোমার জীবনে যারা আসে তাদের কি হয়? আর কয়জন আসছে তোমার জীবনে? তুমি ভুল বুঝছো। আমার পেছনে যারা লেগেছে, যারা আমায় পছন্দ করে, প্রপোজ করেছে, তারাই দুনিয়া ছেড়ে গেছে, অথবা আজ তারা ঘরে বন্দি হয়ে আছে। কেন? কারণ আমার বাবা চায় না যে আমার পেছনে কেউ লাগুক আর আমায় কেউ ভালোবাসুক। আমার বাবার অনেক টাকা, তাই সে কাউকে ভয় করে না, নিজের ইচ্ছে মতো চলে। ও, জানি না তোমার কি হবে। আজ পর্যন্ত কাউকে আমি এতটা ভালোবাসি নাই যতটা তোমায় বাসছি। আমার কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আমি তো যাবার জন্য তোমার কাছে আসি নাই। এবার দেখো আমার খেলা। মানে তোমার বাবা নিজেই তোমার আর আমার বিয়ে দিবে। এটা কখনো সম্ভব নয়। কোনো কাজই সম্ভব হয় না, সম্ভব করে নিতে হয়। আমার খুব ভয় করে। ধুর, বাদ দাও, চলো। তারপর নীলাকে আর মিমকে নিয়ে সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। আগে মিমকে তার বাসায় নামিয়ে দিলাম। নীলার বাসায় এসে গাড়ি পার্ক করে বের হতেই নীলার বাবার ডাক পড়ল। আমি চলে আসলাম ভিতরে। এসে দেখি নীলা আর ওর বাবা মামুন চৌধুরী বসে আছে। জি সাহেব, আমায় কি ডাকলেন? খবর দেখো, এটা টিভির দিকে তাকিয়ে দেখি ব্রেকিং নিউজ দিতেছে। আজকে নাকি কফি শপে জলিল শাহকে খুন করা হয়েছে। কে করছে তা এখনও পুলিশ জানতে পারে নাই, তবে তদন্ত চলছে। এটা আমার বিজনেস পার্টনার ছিল, একে ওয়াজ খুন করলো। শুধু একে নয়, আজকে একে নিয়ে মোট 7 জনকে খুন করা হলো।
কিন্তু সাহেব, কারা করছে? জানি না কেন করছে তাও জানি না, তবে আমার মনে হচ্ছে এবার ওর টার্গেট আমি, কারণ আমরা মোট 8 জন ছিলাম আর আমি বাদে 7 জনকে মেরে ফেলেছে, এবার বাকি আমি। ও, এসব কথা তোমায় বলার কারণ হচ্ছে তুমি আমার মেয়েকে সেফ রাখবে, দরকার হলে আরও গার্ড বাড়িয়ে দিব। ঠিক আছে সাহেব, আমি সবসময় ম্যাডামের খেয়াল রাখবো। তারপরেও আরও কিছু কথা বলে তখনকার মতো বাদ দিলাম, আর মামুন চৌধুরী আমায় বলল, তুমি যেন খাবার খেয়ে যাও। আমি কোনো কথা না বলে শুধু মাথা নাড়া দিলাম। তারপর যে যার কাজে চলে গেল। নীলা ঘরে গিয়ে পড়তে বসলো। আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে আবহাওয়া খেতে লাগলাম। পকেট থেকে ফোন বের করে কল দিলাম। বেশ কি সুন্দর আবহাওয়া, চারদিকে সুন্দর জায়গা, বসে থাকতে বেশ মজা পাচ্ছিলাম। ঠিক এমন সময় কে যেন আসলো আর মামুন সাহেবের নামে একটা গিফট দিয়ে চলে গেল। আমি মামুন সাহেবের কাছে গেলাম আর দেখলাম সেই গিফটটা সামনে নিয়ে বসে আছে। একটু পর খুলতে লাগলো। খুলতেই তো অবাক হয়ে গেল, সেখানে মোট 8 জনের ছবি আছে আর মামুন সাহেবের ছবিও আছে। মামুন সাহেবের ছবি বাদে বাকি 7 জনের ছবিতে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া আছে। এটা দেখে তো মামুন সাহেব শেষ। বুঝতে আর বাকি রইল না যে এবার ওর পালা। সঙ্গে সঙ্গে মামুন সাহেব উত্তেজিত হয়ে গেল আর খোঁজ নিতে বলল, এই গিফটকে দিয়ে গেল। আমি দাঁড়িয়ে শুধু দেখছিলাম, কারণ সেই গিফট পাঠানোর মালিক ছিলাম আমি। শখ লাগারই কথা। আমি যখন বাইরে যাই ঠিক তখন আমি ফোন বের করছিলাম আর আমার ঠিক করার লোককে ফোন করি। তারপর সে কথা মতো এসে গিফট দিয়ে চলে গেল। আর সেই লোকটা ছিল আশরাফ ভাইয়ের লোক, এই শহরের নাম্বার 1 গুন্ডা। এখন মামুন সাহেব সেই লোককে খুঁজতে ব্যস্ত হয়ে পড়বে, আর এদিকে আমি তার মেয়েকে আর একটু মজিয়ে দিব। মামুন বুদ্ধিমান হয়ে থাকলে গিফট দেওয়ার লোককে খুঁজে বের করবে, আর সেই লোক আশরাফের নাম বলবে, কারণ আমি ফোনে কথা বলার সময় আশরাফের পরিচয় দিয়েছিলাম। এরপর আশরাফ আর মামুনের মধ্যে শুরু হবে এক মহাযুদ্ধ। এই যুদ্ধে যে কোনো একজন মরবে আর বাকি একজনকে আমি নিজে দেখে নিব। এরপর আমার প্ল্যানের প্রথম ধাপ শুরু হয়ে গেল। মামুন সাহেব চারদিকে লোক ছড়িয়ে দিল, যে করেই হোক ওই লোকটাকে ওর চাই। আস্তে আস্তে রাত গভীর হয়ে গেল। আমি বাসায় আসার জন্য রেডি হচ্ছিলাম, তখন দেখলাম উপর থেকে নীলা ডাক দিল। আমি আশেপাশে তাকিয়ে দেখি কেউ নাই, তাই উপরে চলে আসলাম। তখন নীলা আমায় তার ঘরে নিয়ে গেল আর আমায় একটা কিস করলো। এরপর বলল বাসায় যেতে। আমি বেশি কিছু বললাম না, চলে আসলাম বাসায়। বাসায় আসার সাথে সাথেই ফোন থেকে সিম পাল্টে দিলাম। অন্য সিম তুলে মামুনকে কল দিলাম। মামুনের কথার মধ্যে ভয়ের খোঁজ পেলাম। কি খবর মিস্টার মামুন চৌধুরী? খে আমায় চিনলেন না? এত সুন্দর একটা গিফট পাঠালাম আর আমায় ভুলে গেলেন? কে তুই? আমার কাছে কি চাস? তোর জীবন। জীবনে তুই অনেক পাপ করছিস, এবার তোর পাপের বিনাশ হবে। এই কে তুই? আরে এত উত্তেজিত হলে চলে নাকি? কি চাস তুই বল। আমার চাওয়ার কথা তুই বাদ দে, আগে নিজের জীবন বাঁচা। একবার তুই আমার সামনে এসে দেখ, তোকে কেটে টুকরো টুকরো করে রাখবো। আসবো আসবো, সময় হলেই আসবো। এত তাড়া কিসের? কিছুদিন একটু তরিয়ে নে। গুড বাই। এই কথা বলেই ফোন কেটে দিলাম আর ফোন থেকে সিম খুলে পুকুরে ফেলে দিলাম আর আমার নিজের সিম তুললাম। তারপর শুয়ে পড়লাম। সকালে উঠে চলে গেলাম নীলার বাসায়। কলেজের সময় হতেই নীলাকে নিয়ে কলেজে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। ঠিক এমন সময় দেখি আমার চারপাশে অনেকগুলো গাড়ি এসে থেমে গেল। আমি তো কিছুটা ঘাবড়ে গেলাম, হঠাৎ এত গাড়ি আমার সামনে। আশেপাশে তাকাতেই দেখি মামুন হাসতে হাসতে এদিকে এগিয়ে আসছে। আমি ঠিক বুঝলাম না কি হচ্ছে। তাহলে কি আমায় চিনে ফেললো? আশেপাশে তাকাতেই দেখি মামুন হাসতে হাসতে এদিকে এগিয়ে আসছে। আমি ঠিক বুঝলাম না কি হচ্ছে। তাহলে কি আমায় চিনে ফেললো? মামুন
হাসতে হাসতে আমার কাছে আসলো। আমি কিছু না বলে দাঁড়িয়েই থাকলাম। তখন মামুন সাহেব বলল, কোথা থেকে এক ছোকরা এসেছে আমায় শেষ করতে? ওর সাহস কি করে হয়? আমি মনে মনে শান্তি পেলাম। যাক, বুঝতে পারে নাই। যাও, এসব গাড়া তোমরা সাথে করে নিয়ে যাও। এবার দেখি কি করে আমার আশেপাশে আসতে পারে। হ্যাঁ স্যার, খুব ভালো কাজ করছেন। হুম। তারপর এতগুলো গার্ড সহকারে নীলাকে নিয়ে রওনা হলাম। রাস্তায় আমি আর নীলা গল্প করতেছি। নো টেনশন, কারণ টেনশন তো আমিই দেই। কিছুক্ষণের মধ্যে কলেজে চলে আসলাম আর নীলাকে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করলাম। তারপর আমি কলেজ থেকে একটু দূরে চলে গেলাম। সেখানে গিয়ে মামুন সাহেবের কাছে ফোন দিলাম। কি মনে করছি গার্ড বাড়িয়ে দিলে আমার হাত থেকে তোর মেয়েকে বাঁচাতে পারবি? ভুল, তোর গার্ড আমায় ছুঁতেও পারবে না। দেখো, আমার মেয়ের কিছু করবি না। তুই যা চাস আমি তোকে সব দিব। আমার চাওয়া তো আমি নিব, কিন্তু এখন তোর মেয়েকে কে বাঁচাবে? ফোন কেটে দিলাম। আর তারপর মামুনের কাম ডাউন শুরু হয়ে গেল। কারো দুর্বলতায় আঘাত করলে যে কেমন লাগে সেটা মামুনকে আমি হাড়ে হাড়ে টের দিতে চাই। সেজন্য আমি নীলাকে ক্লাস থেকে নিয়ে বেরিয়ে গেলাম। নীলা আমায় কোনো প্রশ্ন করলো না, আমিও কিছু বললাম না। তাকে নিয়ে কিছু দূর একটা হোটেলে আসলাম। সেখানে বসে চা পানি খেতে খেতে কিছু গল্প করলাম। এদিকে মামুন তার লোকদের কাছে ফোন করে আর জানতে পারে নীলা ক্লাসে নাই। তখন তার জীবন হাতে চলে আসে। কি করবে ভেবে পাচ্ছিল না। চারদিকে লোক ছড়িয়ে দিল। কিছুক্ষণ পর আমি আর নীলা হোটেল থেকে বেরিয়ে বাসার দিকে রওনা হলাম। আর অল্প টাইমের মধ্যে নীলার বাসায় এসে পৌঁছালাম। নীলাকে দেখেই তো মামুন জানে প্রাণ ফিরে পেল। আমি গাড়ি পার্ক করে ভিতরে গেলাম। সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সবাই আমার দিকে এমন করে তাকিয়ে কি দেখছো? আমি ওকে কিডন্যাপ করছি নাকি? আমি তোকে কিডন্যাপারের হাত থেকে নিয়ে আসলাম। কে ছিল? কোন বাপের বেটা ছিল? কার এত বড় সাহস যে আমার মেয়েকে কিডন্যাপ করে? আমায় তো কিছু বলে নাই। আপনাই নাকি সব ফোনে বলছে। আরেকটা কথা বলল, এবার নাকি শেষ চান্স। একবার বলো সে কে, তাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। আমি কেমনে বলবো? আমি তো তাকে দেখি নাই। কয়েকটা লোক নীলাকে ধরে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। আমি গাড়ি থামিয়ে মারপিট করে ওকে নিয়ে আসলাম। সে লোকের নাম কি? কি যেন ভাই বলল। আশরাফ ভাই? হ্যাঁ হ্যাঁ, এরকমই। আশরাফ, আমি তোকে ছাড়বো না। তারা খুব ভয়ানক ছিল। আমার কথা শুনে তো মামুন রেগে বাগুন ফুলে গেছে। আমার কাজ শেষ, এবার যা করার সব মামুন চৌধুরী করবে। আমি গাড়ির চাবি জমা রেখে বাসায় যাব বলে চলে আসলাম। মামুন এখন আশরাফকে নিয়ে ব্যস্ত, তাই কিছু বলল না। আমি চলে আসলাম। হোস্টেলে এসে জামা কাপড় চেঞ্জ করে গোসল করতে এলাম। গোসল করে এসে শুয়ে পড়লাম। তখন নীলার ফোন আসলো। হ্যালো, কে বলছেন? আমার জামাইটা কি করছে? ও নীলা, আমি শুয়ে আছি। তুমি কি করছো? আমি আমার জামাইকে খুব মিস করতেছি। ও, তাহলে কাছে ডাকো। আসে না তো। মন থেকে ডাকলে সব সম্ভব। আমি তো মন থেকে সব সময় তোমায় চাই। ভালো। তা খাইছো? না, জামাইকে ছাড়া খেতে মন চায় না। পাগলামি না করে খেয়ে নাও। তুমি খাইছো? হুম। মিথ্যা কেন বললা? তুমি এখনো খাওনি। তুমি কেমনে বুঝলা? তোমার কথাতেই বোঝা যাচ্ছে। আচ্ছা খেয়ে নাও, আমিও খাচ্ছি। আর বিকেলে চলে এসো, প্রাইভেট আছে। এই কথা বলে ফোন কেটে দিলাম। তারপর উঠে গিয়ে খেয়ে আসলাম। এসে একটা ঘুম দিলাম। এক ঘুমে বিকেলে উঠে নীলার বাসায় চলে গেলাম আর গাড়ি বের করে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর নীলা এসে বসলো। আমি গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলাম। তখন নীলা বলল, তুমি ভেতরে যাও নাই কেন? এমনিতেই। আমি তোমার আশায় দাঁড়িয়ে আছি। ও। তারপর কথা বলতে বলতে নীলার প্রাইভেটে চলে আসলাম। আমি নীলাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে বের হলাম, কারণ এখন আমার সাথে কোনো গার্ড আসে নাই। মামুন সাহেব আমার উপর বিশ্বাস করে তার মেয়েকে আমার হাতে তুলে দিছে। সে তো আর জানে না তার সেই জম। আমি গাড়ি নিয়ে বের হলাম আর জানতে পারলাম মামুন সাহেব আশরাফের নামে কেস করছে। এটা শুনে তো আমি শেষ। আমি ভাবলাম কি আর হলো কি, খবর নিয়ে জানলাম মামুন নাকি এবার ইলেকশনে দাঁড়াবে।
তাই কোনো রকম অন্যায় সে করবে না। এটা শুনে আমি আমার প্ল্যান বদলিয়ে দিলাম। তারপর সন্ধ্যা হওয়ার পর নীলাকে নিয়ে তার বাসায় নামিয়ে দিলাম। নীলা তো আমায় যেতেই দিবে না। আমি অনেক বাহানা করে চলে আসলাম। বাসায় এসে সময়ের অপেক্ষা করতে লাগলাম। নীলার বাসা থেকে আসার সময় কাউকে না জানিয়ে মামুন সাহেবের একটা শার্ট নিয়ে চলে আসলাম। আর সময় হতেই সেই শার্ট পরে আশরাফকে হামলা করলাম। জায়গা মতো আশরাফকে খতম করলাম। আর তখন আমি ইচ্ছে করেই শার্টে রক্ত ভরাই আর শার্টের এক টুকরো ছিঁড়ে আশরাফের হাতে লাগিয়ে দেই। এরপর আমি কিছু দূর আসার পর শার্ট খুলে ডাস্টবিনে ফেলে বাসায় চলে আসি। বাসায় এসে আরামের ঘুম দিলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর জানতে পারলাম মামুনকে পুলিশ অ্যারেস্ট করছে। আমি জেনে কোনো অবাক হলাম না, বরং খুশি হলাম। এরপর রেডি হয়ে চলে আসলাম নীলার বাসায়। নীলার বাসায় এসে দেখি একদম ফাঁকা, কেউ আছে বলে মনে হয় না। আমি ভিতরে গেলাম, দেখলাম মামুনের সব লোকেরা মাথায় হাত দিয়ে বসে আছে। আমিও মন খারাপের অভিনয় করলাম। তারপর নীলা এসে বলল সে নাকি কলেজে যাবে। আমিও আর কিছু বললাম না, আমার তো চাকরি এটা। রাস্তায় এসে আমি বললাম তোনার বাবা অ্যারেস্ট হয়েছে, তোমার কি কষ্ট হচ্ছে না? না, কারণ আমি হাজারবার বাবাকে নিষেধ করেছি এসব গুন্ডামি করো না, মারপিট আমার একদম পছন্দ না। আমার কথা শোনেই না, তাই অ্যারেস্ট হয়েছে তো ভালোই হয়েছে। ও, মারপিট থেকে দূরে থাকবো বলে তোমার মতো সাধারণ ছেলেকে আমি ভালোবাসছি, আর এখন তোমার কাছেই আমি থাকবো। কি বলবো বুঝতে পারছি না। সে তো আর জানে না এসব আমি করাচ্ছি, আমি মেইন ভিলেন। তোমায় নিয়ে আমি অনেক দূরে হারিয়ে যেতে চাই, যেখানে গেলে শুধু শান্তি। এবার মারপিট খুনাখুনি আর হবে না। আমি আর কিছু বললাম না, কি বলবো ভেবেই তো পাচ্ছি না। যখন নীলা সবটা জানতে পারবে জানি না কি যে হবে। কিছুক্ষণের মধ্যে নীলার কলেজে চলে আসলাম। নীলা নেমে আমায় বিদায় দিয়ে চলে গেল। আমি গাড়ি পার্ক করলাম না, আর আমার একটা কাজ ছিল সেটা করতে গেলাম। কাজটা শেষ করতে করতে দুপুর হয়ে গেল। নীলার কাছে চলে আসলাম আর নীলাকে নিয়ে রওনা হলাম। গাড়ি চালাচ্ছি আর ভাবছি নীলাকে সবটা বলে দিব। কিছু দূর যাওয়ার পর একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি দাঁড় করালাম আর আমি নেমে নীলাকে নামিয়ে দিলাম। এখানে কেন? নীলা, আজ তোমায় আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। যেটা শোনার পর হয়তো তোমার মনে আমার জন্য কোনো ভালোবাসা নাও থাকতে পারে। কি বলছো এসব? কি এমন কথা? হ্যাঁ, আমি কথাটা বলতে যাব ঠিক এমন সময় ওখানে চারদিকে অনেকগুলো গাড়ি আসলো। নীলা আমার হাত শক্ত করে ধরলো। গাড়ি থেকে নেমে আসলো মামুন চৌধুরী। আমি তো অবাক, এ কেমনে এখানে? মামুন চৌধুরী মুচকি আসছে। বাহ বাহ, খুব সুন্দর খেলছিস। বাবা তুমি এখানে? মা চলে আয়। না বাবা, আমি নিলয়কে ভালোবাসি। আরে এসব ভালোবাসা কিচ্ছু না, সব অভিনয়। ও তোকে শুধু ব্যবহার করেছে আর কিচ্ছু না। ও ভালো করেই জানতো আমার কাছে পৌঁছানো খুব টাফ ব্যাপার, তাই তোকে ওর প্রেমের জালে ফেলে আমার কাছে পৌঁছেছে। নিলয়, বাবা এসব কি বলছে? তুমি কিছু বলছো না কেন? আরে কি বলবে, এটাই সত্যি, চলে আয় না মা। নিলয় কিছু বলো। তোমার বাবা যা বলছে তা সব সত্যি, কিন্তু ব্যাস থামো, আর বলতে হবে না। নীলা চোখে পানি টলটল করছে। আমার হাত ছেড়ে দিল। আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি করব বুঝতে পারছি না। অনেক খেলেছিস, এবার তোর শেষ খেলা, আমার খেলা শুরু। চল বলে দে তুই কে। খেলা এত সহজে তো শেষ হবে না। খেলার আসল সিন তো বাকি আছে। হা 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 হা, চারিদিকে আমার লোক, এক ধাপ লড়লেই তুই সোজাও পড়ে। সিংহ একাই শিকার করে, তাতে যতটাই শিকারই হোক না কেন। ধরা পড়ার পর সবাই এমন করে, কি ভেবেছিলি আমার বন্ধুদের মারলেই আমি ভয় পেয়ে যাব? ভয় তো তুই আগে থেকেই পেয়ে আছিস, এখন আর একটু ভয় দেখাই। নে এবার ফোনটা বের করে তোর অফিসে কল দে। কি বলছিস? আরে দে না। মামুন অফিসে ফোন দিল আর জানতে পারলো তার অফিসে নাকি পুলিশ ঢুকেছে আর সব কাজ বন্ধ করে দিয়েছে। একে একে তার সব কোম্পানিতে ফোন দেওয়ার পর সে জানতে পারলো সব কোম্পানি নাকি বন্ধ, পুলিশে সিল মেরে গেছে। মামুন রাগে মোবাইল ফুঁকে মারল। এই তো রেখে ধর। মামুনের লোকেরা আমায় ধরতে আসার আগেই আমি নীলার হাত ধরে টেনে সামনে এনে তার গলায় ছুরি ধরলাম। এটা দেখে নীলা তো সেই অবাক, তার চোখ থেকে ঠপাস করে পানি পড়ে গেল। বুঝলাম নীলার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এই নীলার কিছু করিস। মিস্টার মামুন চৌধুরী, খেলা তোর শেষ।
অনেক পাপ করছিস, এবার তার শাস্তি ভোগ কর। আমার মেয়েকে ছেড়ে দে। তোর মেয়ে তো আমার একমাত্র অস্ত্র। তুই কে আর কি চাস? শাকিল খান। কি? হ্যাঁ, যে খানের কথা তোর মনে ঝড় তুলছে সেই ফরহাদ খানের ছেলে আমি, শাকিল খান। এটা কিভাবে সম্ভব? রাখে আল্লাহ মারে কে, আর এবার তোকে আমি মারবো, দেখি রাখে কে। চলি। এ কথা বলে নীলার গলায় ওভাবে চাকু ধরে ওকে নিয়ে গাড়িতে উঠলাম। এক হাতে নীলার কাছে চাকু ধরে অন্য হাতে গাড়ি চালাতে লাগলাম। কিছু দূর আসার পর চাকু সরিয়ে নিলাম। নীলা কোনো কথা বলছে না, জানালা দিয়ে মুখটা বের করে দিয়েছে, মনে হয় কান্না করতেছে। আমি সেদিকে মন দিলাম না, আমি মন দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে আমার গন্তব্যে পৌঁছে গেলাম। গাড়ি দাঁড় করালাম, আর আমি নেমে নীলাকে নামাতে গিয়ে দেখি ও ঘুমিয়ে গেছে। অনেকটা পথ আসছি তো, তাই কান্না করতে করতে হয়তো ঘুমিয়ে গেছে। আমি ওকে তুলে ভিতরে নিয়ে গিয়ে একটা ঘরে খাটের উপর শুয়ে দিলাম, আর বাইরে থেকে লাগিয়ে দিলাম। টাইম দেখি দুপুর 3টা বেজে গেছে। নিশ্চয়ই নীলা খিদের জ্বালায় ঘুমাইছে। বড়লোকের মেয়ে না খেয়ে থাকার অভ্যাস নেই। আমার কাছে কয়টা টাকা ছিল, তা দিয়ে পাশের বাজার থেকে কিছু খাবার কিনে আনলাম। এসে দেখি নীলা উঠে দেওয়ালের সাথে হেলান দিয়ে মাটিতে বসে আছে। নীলা, খাবারটা খেয়ে নাও। খাবো না। কেন? খিদে নেই। না খেয়ে থাকলে তোমারই কষ্ট হবে। হবে হোক, এমনিতে তো কষ্ট কম দাওনি। আমার সাথে বেইমানি করেছো, আমার নিষ্পাপ ভালোবাসা নিয়ে খেলা করেছো, বুকটা ভেঙে চুরমার করেছো। নীলার কথার জবাব আমার কাছে ছিল না, তাই আমি চলে যাচ্ছিলাম। তখন নীলা বলল, কেন এমন করলে? কি দোষ করেছিলাম আমি? দোষ তুমি নয়, তোমার বাবা করেছে। তাহলে আমার মন নিয়ে কেন খেলা করলে? কেন ভালোবাসতে শেখালে? আমি তোমার মন নিয়ে খেলতে চাইনি, আমি শুধু তোমার বাবার কাছে প্রতিশোধ নিতে চাইছিলাম। কিসের প্রতিশোধ? বেইমানির প্রতিশোধ। মানে? মানে জানতে হলে অনেক বড় কাহিনী জানতে হবে। বলো। তাহলে শোনো। আজ থেকে কয়েক বছর আগে এখান থেকে অনেক দূরে একটা বিশাল গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো একখান পরিবার। সেখানকার কর্তা ছিল ফরহাদ খান। ফরহাদ খানের একমাত্র ছেলে ছিলাম আমি। আমাদের পরিবার অনেক বড় ছিল। দাদা দাদি, চাচা চাচি, বাবা মা, ফুফু ফুফা সবাই থাকতো। আমরা অনেক শান্তিতে থাকতাম। আমার বাবা মানে ফরহাদ খান এলাকার মন্ত্রী ছিল। সবাই তাকে খুব ভালোবাসতো আর সম্মানও করত। আমার বাবা সবসময় গ্রামের লোকদের কথা ভাবতো, তাদের সুখে তিনি সুখী হতেন। ছোট বড় সবাই তাকে এক নামে চিনত। গ্রামে কোনো ঝামেলা হলে আমার বাবার কাছে আসতো। বাবা সঠিক বিচার করে দিত, এতে সবাই খুশি হতো। আমাদের বাসায় বাবার মুখে মুখে কথা কেউ বলতে পারতো না, শুধু আমার চাচাতো বোন ছাড়া। আমার চাচার একমাত্র মেয়ে, তার নাম মিলি। বয়স খুব কম, 8 থেকে 10 হবে। বাবা মিলিকে খুব ভালোবাসতো, নিজের মেয়ের মতো আদর করে তাকে মা বলে ডাকতো। তাছাড়া সবাই বাবাকে খুব ভয় পেত। একদিন বাবার কানে খবর এলো পাশের গ্রামে নাকি ঠিকমতো পানি বিদ্যুৎ যায় না, আবার সরকার যেসব ভাতা দিত সেসবও নাকি তারা পেত না। তখন বাবা আমায় ডাকলেন। বাবা জানতেন আমি মারপিটে সবসময় এক্সপার্ট। বাবা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, খবর পেলাম পাশের গ্রামে নাকি বিদ্যুৎ ঠিক মতো থাকছে না। গিয়ে একটু খবর নাও তো। শোনো, সেখানে গিয়ে আবার মারপিট করো না। ঠিক আছে বাবা। যাও। ওকে বাবা। আমি বাবার কাছ থেকে চলে আসলাম। আমার বন্ধু ছিল রাকিব, ছোটবেলার বন্ধু। তাকে সাথে করে নিয়ে রওনা হলাম। রাস্তায় যেতে যেতে অনেক মজা করলাম। গ্রামের পাশে এসে খুব তৃষ্ণা লাগলো। তখন দেখলাম সামনে একটা মেয়ে কলসিতে করে পানি নিয়ে যাচ্ছে। এই যে ম্যাডাম। মেয়েটা তাকিয়ে আবার হাঁটতে লাগলো। আমি আবার ডাকলাম। এবার মেয়েটা চোখ রাঙিয়ে থামলো। কাছে যেতেই, এই অসভ্য ছেলে, মেয়ে দেখলেই কি ডাকতে ইচ্ছে করে? ঘরে কি মা বোন নেই? কালকে আমার বান্ধবীকে নিয়ে মজা করছিস। আরে কি বলছো? আমি তো জানি জানি, এটাই তো বলবি যে আর কোনো দিন হবে না? তোরা তো দূরের কথা, আমায় দেখে বড় বড় গুন্ডা ভয় পায়। আমায় একটু পানি দিবেন? ভয়ে গলা শুকিয়ে গেছে, নে পানি খা। মেয়েটা পানি দিল, খেয়ে নিলাম। তারপর মেয়েটা চলে গেল। আমি তাকিয়ে থাকলাম। দেখতে ভালোই, তবে একটু ঝগড়াটে। তাছাড়া সব ঠিক আছে। আরে ছাড়ো না, হয়তো ভুল করে বলছে। তারপর আরও কিছু কথা বলতে বলতে গ্রামে প্রবেশ করলাম। গ্রামে আসতেই দেখি এক লোক কারেন্টের তারের সাথে আটকে গেছে। বাঁচার জন্য সে চিৎকার করতেছে, কিন্তু কেউ ভয়ে এগিয়ে যায় না। আমি দৌড়ে গেলাম কাছে, আর দেখলাম
মেইন লাইনের তারের সাথে আটকে আছে। আমি পাশ থেকে একটা বড় বাঁশ নিয়ে কারেন্টের ফিউজ বরাবর ছুঁড়ে মারলাম। সাথে সাথে ফিউজ পড়ে গেল, আর লাইন যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা পাটিতে গলে পড়ে গেল। আমি ডাক্তারকে ডাকতে বললাম। ডাক্তার এসে বলল কিছুক্ষণ পর তার শরীর থেকে কারেন্ট যাবার পর তার গায়ে হাত দেওয়া যাবে। কিছুক্ষণের মধ্যে সবাই সেখানে জড়ো হয়ে গেল, আর আমায় বলল এটা নাকি তাদের গ্রামে হয়েই থাকে। অনেক মানুষ নাকি মরছে, ঠিকমতো কারেন্ট থাকে না, তাই নাকি এসব তারও ঠিক নেই। আমি জানতে চাই এখানকার চেয়ারম্যানকে। তখন তারা নাম বলে সাদেক আহমেদ। তারা জানতে চাইল আমি কে। তখন আমার পরিচয় দিলাম। আমি ফরহাদ খানের একমাত্র ছেলে শাকিল খান। তারপর আমরা দুজন সোজা চেয়ারম্যানের বাসার দিকে রওনা হলাম। আর এখানে এদের মধ্যে ওই মেয়েটাও আসে। মেয়েটা তার বান্ধবীকে বলে আজ এই ছেলেকে উচিত শিক্ষা দিয়েছি। তার বান্ধবী বলে কেন? তখন মেয়েটা সব খুলে বলে। তখন তার বান্ধবী বলে এটা কি করছিস? তুই জানিস ওকে? কে ওটা? ওটা পাশের গ্রামের ফারহাদ খানের একমাত্র ছেলে শাকিল খান। ফরহাদ খানকে তো চিনিস? তাতে কি, ও তোকে অপমান করেছে তাই আমি। দূর পাগলি, এই ছেলেও না, এই ছেলে তো সবার উপকার করে, ওর জন্যই তো এই মানুষটা বাঁচলো। এই রে, আমি কি করছি এটা? ওকে ধরে সরি বলিস, নয়তো দেখিস কি হয়। এদিকে আমি আর রাকিব চেয়ারম্যানের বাসায় চলে গেলাম। চেয়ারম্যানের বাসায় যেতেই দেখলাম সাদেক আহমেদ বাসায় আছে। আমি তার সাথে কথা বলি, কিন্তু সে তার ক্ষমতার বড়াই দেখায়। আমার মাথায় একদম রাগ উঠে যায়। তখন আমি ওর সাথে রাগী কণ্ঠে কথা বলতে লাগলাম। আমি জানতে চাইলাম এই গ্রামে এত কারেন্টের সমস্যা, সে চেয়ারম্যান হয়েও কেন কিছু করছে না। আর সব থেকে বড় কথা হলো সে গরিবের অধিকার মেরে খায়, যা গুরুতর অন্যায়। আর এই অন্যায় শাস্তি তাকে পেতে হবে। এই কথা নিয়ে অনেক ঝামেলা হলো। সাদেক আহমেদ আমাকে মারার হুমকি দিল। রাগ করে উঠে সামনে থাকা টেবিলে লাথি মেরে চলে আসলাম। বাইরে আসতেই ফোনটা বেজে উঠল। তখন ফোন বের করে দেখি বাবার ফোন। আমি কল রিসিভ করে বাবাকে সব খুলে বললাম। বাবা কিছু বলল না। আমিও ফোন কেটে দিলাম। তারপর দুজনে মিলে গ্রামে ঘুরতে লাগলাম। তখন হঠাৎ সামনে দেখলাম সেই মেয়েটা। আমি দেখেও না দেখার ভান করে থাকলাম। তখন দূর থেকে মেয়েটা ডাকছে। আমি সাড়া দিলাম না। রাকিব ওর দিকে তাকালো, তখন তাকে থামতে বলল। রাকিব আমায় থামালো। মেয়েটা আমার কাছে আসলো। হাই, আমার নাম সাথী, চিনতে পারছেন? তোমায় কেমনে ভুলি? আসলে আমি ভুল করে আপনাকে বকা দিছি। আমি জেনে শুনে কিছু করি নাই, তার জন্য সরি, মাফ করে দিয়েন। আপনি কি এই গ্রামে নতুন? হ্যাঁ, আমি শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে আসছি। ও, তাহলে চলেন, আপনাকে আমি গ্রামটা ঘুরে দেখাই। দেখালে তো সমস্যা নেই। তারপর সাথী, আমি আর রাকিব গ্রামে ঘুরতে বের হলাম। সারাদিন সাথীর সাথে ঘুরলাম। মেয়েটার কথাবার্তা, আচার আচরণ আমার খুব ভালো লাগলো। দেখতে দেখতে সারা দিন কেটে গেল। আজকের দিনটা আমার খুব সুন্দর কাটলো। রাতের বেলা ঘুমাতে গিয়ে আর ঘুমাতে পারি না, শুধু মেয়েটার কথা মনে হচ্ছে। কত সুন্দর মেয়েটা, সে যদি আমার মনের মানুষ হয় তাহলে কতই না সুন্দর হয়। খাট থেকে উঠে বাইরে আসলাম। বাইরে এসে দেখি আম্মু, চাচি আর দাদি বাইরে বসে আছে। আমায় দেখে দাদি জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি কিছু না বলে দাদির কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন আবার সেই গ্রামে চলে গেলাম আর সাথীর সাথে দেখা করলাম, কথা বললাম। আস্তে আস্তে আমাদের সম্পর্ক মজবুত হতে লাগলো। একদিন হঠাৎ করে সব উলটপালট হয়ে গেল। আমি সেই দিন সকালে উঠে সাথীর কাছে যাচ্ছিলাম। তখন রাস্তায় সাদেক আহমেদের লোকেরা আমায় আক্রমণ করে। আমি তাদের সাথে মারামারি করছিলাম। ঠিক এমন সময় সাদেক আহমেদ পিছন থেকে এসে আমার মাথায় জোরে আঘাত করে। আমি মাথা ধরে মাটিতে পড়ে গেলাম। এদিকে আমার এমন ঘটনা গ্রামের এক লোক দেখতে পেয়ে আমার বাবার কাছে ফোন করে। খবর পেয়ে আমার বাবা লোকজন নিয়ে চলে আসে। আর বাবা আসার আগেই আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর দেখি আমি হাসপাতালে আছি। দুদিন পর আমায় বাসায় নিয়ে আসে। এরই মধ্যে বাবা চারদিকে লোক ছড়িয়ে দিয়ে সাদেক আহমেদকে খুঁজে বের করে নিয়ে আসে আর গ্রামের সবার সামনে তাকে শাস্তি দেয়। সাদেক আহমেদ এমন শাস্তি পেয়ে খুব রেগে যায়। আর তার মাঝে
প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, যেটা আমরা কেউ জানতাম না। আমরা ভাবি হয়তো সে ভালো হয়ে যাবে, তাই আবার আগের মতো সবাই হাসি খুশি হয়ে চলতে লাগে। আমার মাথায় আঘাত লাগার কারণে কিছুদিন রেস্টে থাকতে বলে। সাথী আমায় না দেখে আর থাকতে পারছিল না, তাই সে আমার বাসায় চলে আসে চাকরের কথা বলে। কিন্তু রাকিব চিনে ফেলে। সাথী সোজা আমার কাছে আসে। তখন আমি ঘুমিয়েছিলাম। কপালে কিছু একটা স্পর্শ পেয়ে ঘুম ছুটে গেল। তাকিয়ে দেখি সাথী দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে আমার মুখ ধরে নিল। সব কিছু বুঝে ওঠার পর আমার মুখ ছাড়লো। সাথী, তুমি? তোমার কথা শোনার পর থেকে আমি আর থাকতে পারছিলাম না। আব্বু আম্মু আসতে দেয় নাই, তাই আমি খাওয়া ছেড়ে দেই। কি করে খেতাম বলো? তুমি কেমন আছো, খাচ্ছ কি না? আরে পাগলি, আমার কিচ্ছু হয় নাই। আমার এমন অবস্থা দেখে আব্বু আম্মু আমায় আর আটকায় নাই। বাবা কিছু বলে নাই? আমি চাকরানির পরিচয় দিয়ে আসছি। সর্বনাশ, আমার বাবা এতটাও বোকা নয়। তোমার ব্যাপারে সমস্ত খোঁজ নিয়ে তারপর তোমায় ধরবে। আমার কথা বলার দেরি হলো, এমন সময় আসলো, ঘটনা শুরু হলো। আমি বলে শেষ করতেই দরজায় বাবার কথার আওয়াজ আসলো। আজকে আমার বাসায় একটা কাজের মেয়ে আসছে, জানি না কি কাজ করতে আসছে। তাকিয়ে দেখি বাড়ির সবাই বাবার সাথে সাথে আমার ঘরে চলে আসলো। আমি তো শেষ। সাথী লজ্জা আর ভয় একসাথে পেয়ে গেছে। কি করবে ভেবে না পেয়ে লাফিয়ে গিয়ে বাবার পা ধরতে লাগলো। তখন বাবা তাকে ধরে নিল। আরে মা, কি করছো? আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা বলো, এই রুগীটা তোমার কে? না মানে এই রুগীর জন্য তো তুমি 7 সমুদ্র পাড়ি দিছো। আসলে বাবা, তুমি চুপ করো। আঙ্কেল, আমি শাকিলকে খুব ভালোবাসি। এই কথা বলে সাথী কেঁদে দিল। বাবা নিজ হাতে সাথীর চোখের পানি মুছে দিল। আরে মা, কাঁদছো কেন? তুমি তো কোনো পাপ করো নাই। তাছাড়া এই বাদরকে শায়েস্তা করার জন্য তোমার মতো একজনকে খুব আমি খুঁজেছিলাম, কিন্তু তুমি আমার কাজ তো নিজেই করে দিয়েছো। এখন চুপ করে আছো। আরে মা, আমি কথা দিলাম তুমি আমার ছেলের বউ হবা। এই কথা শুনে সবাই খুশি হলো, আর বাবা সাথীকে এখানেই থাকতে বলল, যা আমার জন্য খুব ভালো হলো। এভাবে কয়দিন কেটে গেল, কিন্তু বিপদ আমাদেরকে ছাড়লো না। শহর থেকে বাবার বন্ধু গ্রামে ঘুরতে যায়, আর সে বাবার খুব ভালো বন্ধু ছিল। তার নাম মুন্না ছিল। বাবা তাকে খুব ভালোবাসতো। বাবা আর তার বন্ধু মিলে সবসময় আনন্দে থাকতো। একদিন আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম, আর সেই সুযোগেই সাদেক আবার হামলা করে। এবার দল ভারী ছিল না। আমি তাদের সাথে মারামারি করছিলাম। তখন পিছনে তাকিয়ে দেখি বাবার বন্ধু চাকু বের করে বাবার পেট দিয়ে চালিয়ে দিল। আমি বাবা বলে জোরে চিৎকার করলাম, কিন্তু ততক্ষণে সাদেকের লোকেরা আমায় ধরে নেয়। এরপর বাবার বন্ধু আমার মায়ের পেটে ছুরি মারে। আস্তে আস্তে আমার চোখের সামনে সবাইকে মেরে ফেলে, এমনকি তারা ছোট্ট রিমাকেও ছাড়ে নাই। বাবা পেটে হাত দিয়ে তাদের সাথে মারপিট করছিল, তখন পিছন থেকে সাদেক আমার পাশ দিয়ে ছুরি চালিয়ে দেয়। আমি আর থামতে না পেরে মাটিতে পড়ে যাই। ওরা যখন আমার বাবা মাকে মারতেছিল, তখন সাথী মাটিতে গড়তে গড়তে এসে আমায় ডাকে, কিন্তু আমার জ্ঞান তখন ফিরে না। নাকে হাত দিয়ে দেখি শ্বাস চলছে, তাই তার ওড়না দিয়ে আমার ক্ষত জায়গায় বেঁধে দিয়ে পাশে নদীতে নৌকায় করে ভাসিয়ে দেয়। সাদেক আর বাবার বন্ধু নিমেষেই আমার পরিবারকে শেষ করে দেয়। রাস্তার উপর সবার লাশ পড়ে থাকে। লোকজন জানাজানি হওয়ার পর সবাই মিলে আমার পরিবারকে মাটি দেয়, আর সেদিন থেকে সেই গ্রামটা কবরস্থান হয়ে যায়। সাদেক রাজ করতে লাগে, যাই তার বিরুদ্ধে কথা বলে তাকেই সে মেরে ফেলে। এদিকে বাবার বন্ধু মুন্না বাবার সমস্ত সম্পত্তির সকল দলিল বের করে, আর সেগুলো শহরে এসে বিক্রি করে। সে বিশাল সম্পত্তির মালিক হয়ে যায়। নিজের নাম বদলে মুন্না থেকে মামুন চৌধুরী রাখে বর্তমান। তার মানে আমার বাবা? হ্যাঁ, তোমার বাবা আমার পরিবারের সাথে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে। তাকে বাবা বলতেও আমার ঘৃণা হচ্ছে। তারপর আমি এক জেলের বাড়িতে উঠি। জেলেরা আমায় দেখতে পেয়ে বাসায় নিয়ে আসে, আর ডাক্তার ডেকে আমার চিকিৎসা করে। আস্তে আস্তে ভালো হয়ে উঠি। তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করি আমি এর প্রতিশোধ নিবই। তারপর সবার প্রথমে আমার টার্গেট হয় সাদেক। তাকে গ্রামের সকলের সামনে তার পাপের শাস্তি দেই। এরপর খবর নিয়ে জানতে পারি
মুন্না এখন মামুন চৌধুরী। তাই আমি আমাদের সমস্ত সম্পত্তির আসল দলিল বের করি আর সেগুলো নিয়ে শহরে চলে আসি। আর একে একে সবাইকে খুন করো? হ্যাঁ, কিন্তু তোমার বাবাকে খুন করলে আমার প্রতিশোধ নেওয়া হতো না, তাই তোমায় ব্যবহার করে আমি তোমাদের বাসায় ঢুকি আর নকল দলিল খুঁজে বের করি। তারপর সেগুলো আদালতে হাজির করি কাউকে না জানিয়ে, আর আদালতে আমি জয়ী হই। তাই তোমার বাবার নামে এখন 1 টাকাও নেই, সব কোম্পানি বাড়ি গাড়ি সব পুলিশের হাতে। কিন্তু আমার বাবা? তোমার বাবাকে পুলিশ এখন খুঁজছে আশরাফের খুনের অপরাধে আর জেল থেকে পালানোর অপরাধে ফাঁসির অর্ডার। ও, কিন্তু আমি জানি তোমার বাবা আমায় খুঁজে বের করবে, আর তার আশারই আমি অপেক্ষা করতেছি, কারণ আমি নিজেই তোমার বাবাকে লোকেশন দিয়েছি। কিন্তু কেন? মৃত্যু সবসময় তাকে ডাকে। এদিকে মামুন চৌধুরী আমার লোকেশন পেয়ে লোকজন নিয়ে সেখানে হাজির হলো, কিন্তু ততক্ষণে আমরা সেখানে নেই। মামুন চৌধুরী সেই বাড়িতে যায় আর সব জায়গায় আমাদের খুঁজে, কিন্তু পায় না। পায় শুধু একটা চিঠি। ডিয়ার মুন্না ওরফে মামুন চৌধুরী, মৃত্যু আজ তোকে এই পর্যন্ত টেনে আনছে। তুই যেভাবে আমার পরিবারকে খুন করছিস, বেইমানি করছিস, ঠিক সেইভাবে আমি বেইমানি করছি। জানি এতে কমতি হয়েছে, আর তার জন্য আমি চেয়েছিলাম তোকে আরও কঠিন মৃত্যু দিব, কিন্তু তোর মেয়ে তোকে নিজ হাতে আজ মারল। এখানে আজ তোর মরণ হবে। কেন জানিস? কারণ এই ঘরে প্রতিটা ওয়ালে টাইম বোমা সেট করা। তুই যখন চিঠিটা হাতে নিছিস তখন টাইম স্টার্ট হয়েছে। ভাবিস না এটা আমি করছি, এসব তোর নিজের মেয়ে করছে। সে চায় আমরা আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি সংসার শুরু করি, তাই তোর কাহিনী এখানেই শেষ করলো। বাই বাই শ্বশুর। চিঠিটা পড়া শেষ করতে বোমা ফাটার সময় হয়ে গেল, আর নিমিষেই পুরো বাড়িটা মাটির সঙ্গে মিশে গেল। এদিকে আমি আর নীলা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে সেইখানে বাড়িতে উঠলাম। বাবা মা হয়ে উঠল সাথীর বাবা। আজ বড্ড সাথীর কথা মনে হচ্ছে, কিন্তু নীলা সাথীর অভাবটা পূরণ করে দিল। 2 গ্রামে আবার শান্তি ফিরে এলো। সাথীর বাবা মা আমাদের বাবা মা হয়ে আমাদের সাথেই থাকে। আমাদের সমস্ত সম্পত্তিতে আবার ফসল চাষ করা শুরু হলো। চারদিকে খুশির বন্যা বয়ে যেতে লাগলো। আজ বাবা মা থাকলে কতই না খুশি হতো। তাতে কি হয়েছে, নতুন বাবা মা তো আছে। প্রথম দিন আমরা আর 2 গ্রামের সমস্ত লোকেরা মিলে অনুষ্ঠান করলাম আর অনেক মজাও করলাম। এরই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সমাপ্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।